স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। স্যার আমরা কি রিপোর্টের মার্কস গুলো জানতে পারবো না? দেখা যাক, আমরা একটা ডিসিশনে এসে তোমাদের জানাবো। জি আচ্ছা, মোমেন্ট ক্যালকুলেশন পর্যন্ত আমাদের হয়েছিল, এতদূর পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছিল। এতদূর পর্যন্ত কি ফিট পার ফিটে মোমেন্ট বের হয়েছিল। এবার হচ্ছে আমাদের ইফেক্টিভ ডেপথটা চেক করতে হবে। ইফেক্টিভ ডেপথ চেক করার জন্য ফার্স্টে রো এর ভ্যালুটা বের করতে হবে। রো এর ভ্যালু 0.005 স্ট্রেইনে বের করা হয়। 0.005 স্ট্রেইনে কেন বের করা হয় তোমাদের মনে আছে? কনক্রিটে পড়ে আসছো 315 এ। টেনশন কন্ট্রোল কন্ডিশনার টেনশন কন্ট্রোল 0.004 হইলেও হবে, কিন্তু আমি বলতে চাচ্ছি 0.005 এই কেন? 0.005 হইলে একটা ফ্যাসিলিটি আছে, সেই ফ্যাসিলিটিটা কি? রিঅ্যাকশন ফ্যাক্টর 0.09 মানে 0.9 পাই এর ভ্যালুটা 0.9 আসছে। রিঅ্যাকশন ফ্যাক্টর না, এটাকে বলা হয় রিডাকশন ফ্যাক্টর। স্ট্রেংথ রিডাকশন স্ট্রেংথ রিডাকশন স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর। পাই এর ভ্যালুটা 0.9 আসে, সেজন্য 0.005 ধরা হয় এবং 0.005 গেল। এইবার ফর্মুলাতে এটা এসিআই কোড থেকেই পাওয়া। বিটা 1 এর ভ্যালুটা কত? আর এটা এফসি প্রাইমের উপর ডিপেন্ড করে। এটা এফসি প্রাইমের উপর ডিপেন্ড করে। দেখো এখানে একটা চার্ট দেয়া আছে। যদি 4000 মানে এফসি প্রাইমের ভ্যালু যদি 4 কেএসআই এর কম বা সমান হয় তাহলে কিন্তু বিটা 1 এর ভ্যালু 0.85, আর 5000 কেএসআই হলে মানে 5000 পিএসআই বা 5 কেএসআই হলে 0.80, 6 কেএসআই হলে 0.75, আর 7 কেএসআই হলে 0.7, আর 8 কেএসআই বা তার বেশি হইলে 0.65। তাহলে বিটা 1 এর ভ্যালু যার যার ডাটা অনুযায়ী চেঞ্জ হইতে পারে। বুঝতে পারছো এই জায়গাটা? বিটা 1 এর ভ্যালু যার যার ডাটা অনুযায়ী চেঞ্জ হইতে পারে। আচ্ছা গেল। এপসাইলন ইউর ভ্যালু কত হয়? এপসাইলন ইউটা কি জানো? স্যার 0.003। এটা হচ্ছে কনক্রিটের স্ট্রেন, মানে কম্প্রেশন সাইডে যে কনক্রিটটা আছে আমাদের এই টাইপের একটা স্ট্রেন ডায়াগ্রাম আসে না? তো এইটা যদি কম্প্রেশনের স্ট্রেন হয়, কম্প্রেশনে থাকে কনক্রিট, সেটার ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 0.003। তাহলে ম্যাক্সিমাম স্ট্রেন দ্যাট ক্যান হ্যান্ডেল ইন কনক্রিট, কনক্রিট যেটা হ্যান্ডেল করতে পারে সেটা হচ্ছে 0.003। তাহলে দেখো এটা 0.003, আর এটাও 0.003, আর এটা 0.005। তাহলে উপরে কত হয়? 0.003। নিচে কত হয় যোগ করলে? 0.008। তাহলে এটা যদি ফ্র্যাকশন করো কত হয়? উপরে 0.003, নিচে 0.008। একসাথে কি লেখা যায় সরাসরি শর্টকাটে করার জন্য? স্যার 3/8। 3/8 লেখা যায়। অতএব আমরা এই টার্মটাকে সরাসরি 3/8 ইউজ করব। মানে আমি এগুলো কেন বলতেছি, পরীক্ষার সময় কিন্তু টাইম কিছুটা কম থাকে, তো এইগুলো তোমরা যাতে শর্ট টাইমের মধ্যে করতে পারো, এটা সরাসরি 3/8 লিখলেই হবে। আর এফসি প্রাইমের ভ্যালু তোমাদের কোশ্চেনে যেটা গিভেন থাকবে বা যার যার ডাটা অনুযায়ী যেটা গিভেন থাকবে সেটা, এফওয়াই এর ভ্যালু যার যার ডাটা অনুযায়ী যেটা গিভেন থাকবে সেটা, এবং এফসি প্রাইমের ভ্যালুর উপর ডিপেন্ড করে বিটা 1 এর ভ্যালুটা কত হবে। এটা চার্ট থাকবে। চার্ট থাকবে মানে পরীক্ষা যদি অফলাইনে হয়, মানে ফেস টু ফেস হইতো আর কি নর্মাল নিয়মে, তাহলে কিন্তু এটা দেয়া থাকতো না, মানে এটা মুখস্থ রাখতে হইতো। অতএব মুখস্থ রাখার জন্য আমি একটা ইজি নিয়ম বলে দিতে পারি। প্রতি 1 কেএসআই ইনক্রিজে 0.05 করে কমতে থাকে। যেমন 4 কেএসআই বা তার কম হইলে 0.85, তাহলে 0.85 থেকে শুরু। 1 কেএসআই ইনক্রিজ মানে 5 কেএসআই হইলে 0.05 কমে গেছে, 0.8 হয়ে গেছে। 1 কেএসআই ইনক্রিজ 6 কেএসআই হইলে আরো 0.05 কমে গেছে। 7 কেএসআই হইলে আরো 0.05 কমে গেছে। 8 কেএসআই হইলে আরো 0.05 কমে গেছে, এবং 0.65 এর থেকে কম কিন্তু কোনো সময় হয় না। তার মানে
8 KSI এর পরে যদি 9 KSI হয় 10 KSI হয় তাহলে কিন্তু 0.65 এই থাকবে। তারপর আসতেছে MU এর আরেকটা ফর্মুলা আছে, আরেকটা না সরি, এই একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে LRFD মেথডের জন্য করা হয়, মানে ইউএসডি মেথডের জন্য। LRFD মানে ইউএসডি এর কথাই বলতেছি, LRFD টা আসলে স্টিল স্ট্রাকচারের জন্য হয়। তো সেটা আর ফর্মুলা ছিল তোমাদের এই টাইপের একটা ফর্মুলা পড়ছিল, নমিনাল মোমেন্ট ইজ ইকুয়াল টু কত পড়ছিল মনে আছে? রো Rho Fy BD square FY 1 minus 0.59 rho square Fy divided by FC prime. 1 minus 0.59 FY তারপরে বাই Sir, rho হবে 1 minus 0.59 rho আসতেছে Fy. রো আসতেছে, রো হবে একটা। আচ্ছা গেল, এটা ছিল MN বা নমিনাল মোমেন্ট। আর আলটিমেট মোমেন্ট কত ছিল? আমি ইকুয়াল টু ডিজাইনের জন্য আমরা দেখতাম কি ইকুয়াল ধরে যদি ক্রিটিক্যাল সিনারিও চিন্তা করি তাহলে আমি ইকুয়াল টু 5 mn ছিল। তো এই mn এর ভ্যালুটা যদি এখানে বসাই দাও, এখানে যদি mn এর ভ্যালু বসাই দাও এবং সেখান থেকে যদি d এর ভ্যালুটা বের করো, অনলি d এর ভ্যালুটা, তখন এই ফর্মুলাটাই আসবে, মানে d স্কয়ার বা d এর ভ্যালুটা। এখানে d স্কয়ার এর ফর্মুলাটা লিখছে, এখান থেকে এই ফর্মুলাটা আসছে। এইটাকে এখানে আমরা যে MUটা বসাচ্ছি সেটা কোনটা? ম্যাক্সিমাম যে আমাদের মোমেন্ট বের হয়েছে সেটা, তার মানে আমাদের স্ট্রেংথের দিক থেকে বের করতেছি এই ডেপথ যেটা। আর আমরা ডেপথ প্রোভাইড করছি কত? থিকনেস প্রোভাইড করছিলাম কত? থিকনেস কত প্রোভাইড করছিলাম আমরা? আমাদের Sir, আসছিল কত? maximum thickness. 5.5 5.5 আসছিল। তো থিকনেসের মধ্যে স্ল্যাবের মধ্যে ক্লিয়ার কভার কত দূর থাকে, কভার কত দূর থাকে বলো দেখি। এটা ছিল 5.5, আর এইখানে ধরো স্টিল আছে, এই এতদূর ডিস্টেন্স জেনারেলি 1 ইঞ্চির মতো কভার রাখা হয় স্ল্যাবে অলওয়েজই। তাহলে ইফেক্টিভ ডেপথটা কত? টোটাল ছিল 5.5। তাহলে আমাদের 4.5 স্যার 4.5 হচ্ছে ইফেক্টিভ ডেপথ আমরা যেটা প্রোভাইড করে আসছি। কিসের বেসিসে? কিসের বেসিসে বলতে পারবা? স্যার স্প্যান লেন্থের সার্ভিসিবিলিটির বেসিসে। সার্ভিসিবিলিটির কোনটার বেসিসে? সার্ভিসিবিলিটি মানে তিনটা টার্ম ছিল, এয়ারলাইন কনসিডারেশন মানে ডিফ্লেকশন, ভাইব্রেশন, কোনটার বেসিসে ছিল? স্যার ডিফ্লেকশন রিফ্লেকশনের বেসিসে ছিল। তাহলে আমরা ডি প্রোভাইড করে আসছি 4.5, কোনটা ডমিনেট করবে বলছিলাম? স্ট্রেংথেরটা নাকি সার্ভিসিবিলিটিটা? সার্ভিসিবিলিটিটা বড় আসবে, দেখি আমরা মিলে কিনা। সার্ভিসিবিলিটি বা ডিফ্লেকশনের ভিত্তিতে আমরা করে আসছি 4.5। আর দেখো এখানে এই ফর্মুলাটা দেয়া হয়েছে, এই দেখো প্রোভাইডেডটা হবে আসলে থিকনেস থেকে 1 ইঞ্চ কম। ওই 1 ইঞ্চ হচ্ছে ক্লিয়ার কভার, সরি কভার যেটা রাখা হয় সেটা। এবং হইতে হবে কি প্রোভাইডেডটা, প্রোভাইডেড মানে তুমি যেটা কোন কনসিডারেশন থেকে দিছো, ডিফ্লেকশনের বেসিস থেকে দিছো যেটা, সেটা অবশ্যই স্ট্রেংথের দিক থেকে যেটা পাবা। স্ট্রেংথের দিক থেকে কোনটা পাবা? এই ইকুয়েশন থেকে যেটা পাবা সেটা হচ্ছে স্ট্রেংথের দিক থেকে, সেটাকে ডি রিকোয়ার্ড বলছে। অবশ্যই ডিফ্লেকশনের দিক থেকে যেটা পাইছো সেটা বড় বা সমান হইতে হবে, সেটা কোনোভাবেই ছোট হওয়া যাবে না। যদি বড় বা সমান হয় তাইলেই কিন্তু ওকে, নাইলে আবার প্রথম থেকে ডিজাইন শুরু করতে হবে। তাহলে দেখি আমরা 0.005 এর জন্য বের করলাম 0.85 B1। আমাদের এফসি প্রাইম কত ছিল? আমি যে ইয়েটা ধরছি সেটার জন্য 3 KSI গিভেন ছিল, তাহলে গিভেন ভ্যালু হচ্ছে আমাদের বিটা 1 এর 0.85, আর এটা ফর্মুলার 0.85, আর এটা হচ্ছে 3, আর FY এর ভ্যালু 40,
আর এইটাকে সরাসরি কি লেখা যায় বলছিলাম 3/8 আর এটা দেখো আমার এই ভ্যালুগুলো আসছে এরপর হচ্ছে রো এর ভ্যালু পেয়ে গেলাম এবার ডি স্কয়ার এর ভ্যালুটা বা ডি এর ভ্যালুটা বের করবো এখান থেকে যে ডিটা পাবো সেটা হচ্ছে রিকোয়ার্ড ডিটা পাবো সেটার জন্য এখানে যে এমইউর ভ্যালুটা এখানে দেখো ডি এর ভ্যালুটা আমি কোন ইউনিটে চাচ্ছি বি এর ভ্যালুটা কোন ইউনিটে বসাচ্ছি আর ইঞ্চিতে যাচ্ছি। ইঞ্চে বসাচ্ছি তাহলে এখানে মোমেন্ট কি ফিট পার ফিট যেটা আছে সেটাকে অবশ্যই কিপ ইঞ্চ পার ফিটে নিয়ে যাইতে হবে আমি কি ফিট পার ফিটে এই সবগুলো মোমেন্টের মধ্যে ম্যাক্সিমাম মোমেন্ট কোনটা এই যে নিচে এতগুলো মোমেন্ট আছে কোনটা 3.27 3.27 যেটা তাহলে 3.27 সেই ভ্যালুটা নিলাম এই দেখো ম্যাক্সিমাম মোমেন্ট হচ্ছে 3.27 কি ফিট পার ফিট সেটাকে কিপ ইঞ্চ পার ফিটে নিয়ে যাব মানে 12 দিয়ে গুণ করতে হবে এটাকে 12 দিয়ে গুণ করে এই ভ্যালুটা পাইলাম ঠিক আছে এবার সেই ভ্যালুটা এখানে বসাই দিলাম রো এর ভ্যালু বের করছি এটা বসাই দিলাম ফাই এর ভ্যালু 0.9 হবে আর এফ ওয়াই এর ভ্যালু 40 বি এর ভ্যালু কত বি এর ভ্যালুটা কত বলো দেখি বি এর ভ্যালু 12 ইঞ্চ কেন 12 ইঞ্চ কেন বি এর ভ্যালু কি আমরা 12 ইঞ্চ ধরছিলাম টুয়েলভ ইঞ্চ কেন হবে যে 12 ইঞ্চ বলছো কেন বলছো 12 ইঞ্চটা আচ্ছা আমি ভেবেছি 1 ফিট স্ট্রিপ ধরে কাজ করতেছে এর জন্য। অবশ্যই সেটাই 12 ইঞ্চই হবে তো যেটা জানো সেটা বলতে এত কনফিউজড হয়ে যাও কেন তোমরা আমি বুঝি না তোমার নাম জিজ্ঞেস করলে তুমি যদি নামটা বলার পরে তোমাকে কনফিউজ করা হয় তাও কি তুমি নাম চেঞ্জ করে বলবা নাকি তুমি যেটা জানবা সেটা কনফিডেন্টলি জানবা পি এর ভ্যালু 1 স্ট্রিপ ধরে করা হয় সেজন্য 1 ফিট স্ট্রিপ ধরে করা হয় মানে ইঞ্চে 12 ইঞ্চে হবে বি এর ভ্যালু 12 ঠিকই বলছো তারপরে রো এর ভ্যালু বের করছি কিছুক্ষণ আগে ওইটা এফ ওয়াই এর ভ্যালু গিভেন ছিল আমার ডাটাতে এফ সি প্রাইম এর ভ্যালু গিভেন ছিল সেটা বসানোর পরে ডি স্কয়ার এর ভ্যালু পাবো রুট ওভার করলে ডি এর ভ্যালুটা পাইলাম ডি রিকোয়ার্ড এর ভ্যালু আর ডি প্রোভাইডেড ছিল 4.5 সেটা কিছুক্ষণ আগে তোমরাই বের করে বললা তাহলে দেখো 4.5 আর ডি রিকোয়ার্ড হচ্ছে 2.31 তাহলে কোনটা বেশি আসছে সার্ভিসিবিলিটির দিক থেকে যেটা করছিলাম সেটাই বেশি আসছে অতএব ওকে আছে ঠিক আছে বড় আসতে হবে অথবা সমান আসতে হবে আমাদের বড় আসছে ওকে এই দেখো 32টা স্লাইডের মধ্যে এখন অর্ধেক শেষ হইলো মাত্র আচ্ছা দেখো এখন হচ্ছে রেইনফোর্সমেন্ট এরিয়া ডিটারমিনেশন আমাদের এই যে মোমেন্ট গুলো বের করছিলাম সেই মোমেন্ট থেকে এরিয়া রেইনফোর্সমেন্টের এরিয়া বের করতে হবে সেই এরিয়াটা বের করার জন্য ইউএসডি মেথডের দুইটা ফর্মুলা আছে এই দুইটা ফর্মুলার মধ্যে ইটারেশন করতে হয় মনে আছে তোমরা 315 এ করে আসছো স্যার জি স্যার ওকে তা ইটারেশন করতে হয় আর এই দুইটা ফর্মুলা জানতে হবে আর কিছু জিনিস জানতে হবে সেটা হচ্ছে মিনিমাম যে রেইনফোর্সমেন্টটা দিতে হবে স্ল্যাবের মধ্যে টেম্পারেচার সিঙ্কেজ এর জন্য সেইটাও আমরা একটু জেনে নিই সেটা হচ্ছে তিনটা কন্ডিশন দিয়ে আছে এটা তোমাদের ম্যানুয়ালও আছে বা কোড থেকে নেয়া 0.002 বিটি 0.0018 বিটি এবং 0.002 বিটি কত হইলে এফওয়াই এর ভ্যালু 40 হইলে 40 কেএসআই আর 50 কেএসআই হইলে আর এফওয়াই এর ভ্যালু যদি 60 কেএসআই হয় তাইলে 0.0018 বিটি এখন তোমাদের ল্যাব রিপোর্ট করার ক্ষেত্রে আমি একটু ইজি ভাবে বলি 60 কেএসআই হইলে তোমরা ধরবা 0.0018 বিটি আর 60 কেএসআই এর কম যে কোনো ভ্যালুর জন্যই তোমরা ধরবা 0.002 বিটি 60 কেএসআই এর কম হইলে 0.002 বিটি ধরবা 60 কেএসআই হইলে 0.0018 বিটি ধরবা কিন্তু কোডে আসলে 60 কেএসআই এর কম মানে 55 কেএসআই হইলে কত হবে এটা কিন্তু বলে দেয়া নাই তো তোমাদের ডাটা ভেরিয়েশন করার জন্য যদিও আমি তোমাদের 55 কেএসআই 45 কেএসআই হয়তো দিয়ে দিছি
কিন্তু রিয়েল লাইফে কিন্তু ওই ধরনের স্টিল পাওয়া যায় না। মানে 40 KSI, 50 KSI, 60 KSI এরকম, মানে 10 এ রাউন্ডিং এ পাওয়া যায়। তো তোমাদের ডাটাটা ভেরিয়েবল করার জন্য আমি জেনারেলি আসলে ডাটাগুলো ভেরি করছি, কিন্তু তোমাদের রিয়েল লাইফে 45, 55 এগুলো পাবা না। তো সেজন্যই, যেহেতু পাবা না, অতএব ডাটাও হয়তো পাবা না, সেজন্য ডাটা যেহেতু পাবা না, সেজন্য আমি তোমাদেরকে স্পেসিফিক করে দিলাম 60 KSI হইলে 0.0018 বিটি ধরবা, 60 KSI এর কম হইলে 0.002 বিটি ধরবা। বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হবে 12 ইঞ্চ। আর টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু আমরা আমাদের স্ল্যাবের জন্য পাইছিলাম এই মেথডে, যেটা আমি করতেছি সেটাতে পাইছিলাম 5.5। আচ্ছা গেল। এবার যদি 60 KSI এর চেয়ে বেশি হয় তাহলে এই ফর্মুলাতে বসাইতে হবে 0.0018 ইন্টু 60 ডিভাইডেড বাই FY ইন্টু বিটি। এখানে FY এর ভ্যালুটা KSI তে বসাইতে হবে, কারণ 60টা KSI তে বসানো হয়েছে। KSI ক্যান্সেল আউট হয়ে গেলে তারপরে যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে FY এর ভ্যালু 60 KSI এর চেয়ে বড় হইলে যে ভ্যালুটা পাবা সেটার জন্য। আচ্ছা গেল। কোনো কারণে এই ধরো এইখান থেকে ইটারেশন করে এস এর ভ্যালু পাইলে 0.31, আমি ইউনিট লিখতেছি না, ইঞ্চ স্কয়ার পার ফিট হবে আর কি। আচ্ছা লিখেই দিই, ইঞ্চ স্কয়ার পার ফিট। আর এখান থেকে করে পাইলা ধরো 0.32 ইঞ্চ স্কয়ার পার ফিট। কোনটা প্রোভাইড করতে হবে তাইলে? 32. মানে কোনো কারণে যদি এস এর ভ্যালু মিনিমাম থেকে ছোট চলে আসে তাহলে এস প্রোভাইড করতে হবে ও মিনিমামের সমানটাই, মানে মিনিমামে যে ভ্যালুটা পাইছিল ওইটাই, মানে মিনিমামটা সব জায়গায় প্রোভাইড করতেই হবে। সেই জিনিসটাই এখানে লেখা আছে, এটা তোমরা অলরেডি জানো। এখানে দেখো আমার ডাটা অনুযায়ী যেহেতু FY এর ভ্যালু 40 KSI, আমি 0.002 বিটি ধরেই করছি। 0.002 বি এর ভ্যালু 12 ইঞ্চ আর টি এর ভ্যালু 5.5 ফার্স্ট স্টেপে বের করা আছে। তাহলে সেটা করে আমি এস মিনিমামের ভ্যালু পাইলাম 0.13 ইঞ্চ স্কয়ার পার ফিট। এতদূর কি ক্লিয়ার কিনা দেখো? এতদূর কি ক্লিয়ার? জি স্যার। এইবার আমি করতেছি কি, আমাদের মোমেন্টের ভ্যালু যেটা কি ফিট পার ফিট ছিল, এই ভ্যালুগুলো কিন্তু তোমাদের আগেই বের করা আছে, মানে তোমাদের অলরেডি ল্যাব রিপোর্ট 1 এ করে ফেলছো এতদূর পর্যন্ত, মোমেন্টের ভ্যালু বের করা পর্যন্ত। মানে উপরের লাইনটা, প্রতিটা ব্লকেরই উপরের লাইনটা করা আছে। তো আমাদের কি ফিট পার ফিটে রেখে দিলে তো হবে না, কিপ ইঞ্চ পার ফিটে নিয়ে যাইতে হবে। তাহলে কত দিয়ে গুণ করতে হবে? অতএব 12 দিয়ে গুণ করা হয়েছে সবগুলোকে, তোমরা একটু মিলাই নিও এগুলো, এগুলো সবগুলোই 12 দিয়ে গুণ করতে হবে। তারপরে সবগুলো 12 দিয়ে গুণ করার পরে আমরা কিপ ইঞ্চ পার ফিটে পাইলাম। এইবার এই মোমেন্টটা থেকে, এই কিপ ইঞ্চ পার ফিট থেকে এই দুইটা ইকুয়েশনে বসাইয়ে আমি ভ্যালুগুলো বের করব ইটারেশন করে। ইটারেশন করতে কতক্ষণ লাগে তোমাদের? এটা ক্যালকুলেটর করুন। স্যার ক্যালকুলেটর কিভাবে করা যায় স্যার, যদি একটু দেখা দিতেন একবার। ক্যালকুলেটরে করা যায় এটা? ক্যালকুলেটরে করা জি যায় স্যার, তোমাদের করা কে যায়। বলছে? স্যার আমি বলছি স্যার। এটা যে ক্যালকুলেটরে করা যায় তোমাদের কে বলছে সেটাই জিজ্ঞেস করতেছি, মানে বা কিভাবে না, জানো? আগের সেমিস্টারে করছি স্যার। আচ্ছা আগে সেমিস্টারে করছো, কোন স্যারে করাইছিলেন? রাইট স্যার। সাইড স্যার। আচ্ছা আচ্ছা আমি দেখাই দিচ্ছি ক্যালকুলেটরে করা যায়। আচ্ছা ক্যালকুলেটরটা সবাই বের করো, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। বের করছো? জি স্যার। ফার্স্টে আমাদের মেইন ফর্মুলা দুইটা একটু দেখে আসি আমরা। এস এর ভ্যালু হচ্ছে mu ডিভাইডেড বাই 5
ইন্টু fy d মাইনাস a বাই 2 আর a ইজ ইকুয়াল টু হচ্ছে s fy 0.85 fc প্রাইম b। তাহলে প্রথম হচ্ছে s এর ভ্যালুটা কি ছিল? mu। আমরা কোন মোমেন্টের জন্য করব বলো দেখি? প্রথমে জিরোর জন্য করলে তো জিরোই আসবে, অতএব করে লাভ নাই। আমি এটার জন্য করে দেখাই, ঠিক আছে? 25.8 এর জন্য করে দেখাচ্ছি। তাহলে দেখো আমি এই 25.8 বসাইলাম। তোমরা যেহেতু গত সেমিস্টারে পড়ে আসছো, তোমাদের তো জানার কথা। তখন ভালো করে বুঝি নাই তো। 25.8 বসাইলাম, ঠিক আছে? তারপরে হচ্ছে mu গেল, ডিভাইডেড বাই কত? 5 ছিল, 5 এর ভ্যালু কত হবে? যেহেতু 0.05 ধরছিলাম, 0.9 হবে। ফর্মুলাটা হিসেবে মনে আছে? বুঝতেছো কিনা দেখো। জি স্যার। ইনটু কত? fy ছিল না? জি স্যার। 5 fy d মাইনাস a বাই 2। d এর ভ্যালু কত? আমাদের d প্রোভাইডেডটা কত? 4.5 ইঞ্চ। 4.5 ইঞ্চ। তোমাদের জন্য তোমাদের করসপন্ডিং ডাটা ইউজ হবে 4.5 মাইনাস a বাই 2। এর ভ্যালু তো জানো না, আমি আপাতত এটা খালি রাখলাম। এটাতে কি বসাবো আমি পরে আসতেছি, ঠিক আছে? তারপরের ফর্মুলাটা কি? স্যার s fy divided by 0.85 fc prime into b। s এর ভ্যালু তো বের করব, এটা জানি না আপাতত, এটাও খালি রাখলাম। fy এর ভ্যালু 40 s fy ডিভাইডেড বাই কত? 0.85 fc প্রাইম b। 0.85 fc প্রাইমের ভ্যালু হচ্ছে 3 আর b এর ভ্যালু হচ্ছে অলওয়েজ 12, যেহেতু স্ল্যাব করতেছে, পার ফিট স্ট্রিপ ধরে করা হয়। এখন এটা এত দূরে রাখি, তার আগে দেখো তোমরা ক্যালকুলেটরে এরকম একটা কোলন আছে, কোলনটা খুঁজে পাও কিনা দেখো। কোলনটা কিভাবে প্রোভাইড করতে হয় সেটাও দেখো। কেউ পাচ্ছ না বা কেউ ইউজ করতে পারতেছ না, এরকম আছে কিনা বলো, বা কোনো প্রবলেম হইলে বলো। এমএস এবং ইএস দুই ক্যালকুলেটরেই পাবা। সবাই ইউজ করতে পারতেছো কোলনটা? জি স্যার। কোলনটা ইউজ করতেছো কিভাবে? স্যার আলফা ইন্টিগ্রেশন সাইন দিয়ে। আচ্ছা, আলফা দিয়ে তারপরে ইউজ করতে হবে, কারণ আলফার কালার যেটা, কোলনের কালারও ওইটা, মানে যে কালার টেক্সট ইউজ করা হয়েছে আর কি। কোলনের কাজটা কি বলতে পারবা? আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। কোলন মানে হচ্ছে সিমালটেনিয়াস ইকুয়েশন একসাথে সলভ করা, মানে অনেকগুলো ইকুয়েশন সিমালটেনিয়াসলি সলভ করা আর কি। আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে 3 + 5 কোলন 5 কোলন 5 - 3 কোলন আনসার কোলন সরি আনসার প্লাস কত দিবে, ধরো 1, এটা ধরো 1 কোলন আনসার -1 কোলন আনসার। এইটা যদি ক্যালকুলেটরে লিখো, এটা লিখার পরে যখন ইকুয়াল দিবা, প্রথমে কি আসবে? প্রথমে কি আসবে? 3 + 5 = 8। এখানে কোলন থেকে কোলন পর্যন্ত ইকুয়েশন করে সলভ করে, ফার্স্টে এটা সলভ করবে। এটার ভ্যালু কত? 8 8। তারপরে এই কোলন থেকে এই কোলনের ভিতরে যেটা সলিউশন
5 5 5 sir এই কলন থেকে এই কলনের ভিতরে সলিউশন 2 2 এই কলন থেকে এই কলনের মধ্যে সলিউশনটা কত 3 3 হবে কারণ আনসারটা হচ্ছে 2 এখন তারপরে এটা sir 2 কারণ আনসার হচ্ছে 3 মানে প্রিভিয়াসটাই হলো আনসার এটা হবে 2 আচ্ছা তারপরে এই আনসারটা কত 2 এখন দেখো এখানে ডিফারেন্ট টাইপের ভ্যালু শো করতেছে তার মধ্যে স্ক্রিনে কোনো জায়গায় অন্য কোনো পার্থক্য দেখতেছো ডিফারেন্ট ভ্যালু ছাড়া না স্যার ভালো মতো খেয়াল করে দেখো স্ক্রিনের মধ্যে কর্নারে চারপাশের কর্নারে কোনো পার্থক্য দেখতেছো কিনা যখন 8 ছিল যখন 5 ছিল যখন 2 ছিল যখন 3 ছিল এরপরে 2 হইল এরপরে 2 হইল বিশেষ করে এই 2 আর এই 2 এর স্ক্রিনটা দেখো তোমরা বারবার ইকুয়াল দিতে থাকলে রিপিট হইতে থাকবে এত দূরে শেষ হওয়ার পরে যদি আবার ইকুয়াল দাও তাহলে আবার এদিক থেকে শুরু হবে sir কোনো পার্থক্য দেখতেছো কর্নারে ডিসপ্লে লেখা ওঠে। কর্নারে ডিসপ্লে লেখা ওঠে এইটাই হলো ইম্পর্টেন্ট জিনিস ডিআইএসপি লেখা উঠবে এমএস এ ইএস এ কি লেখা ওঠে এই ধরনের ওই মনে হয় লেখা ওঠে একটা। তার ইয়েসও মানে তাই। তার মানে কি মনে হচ্ছে তোমাদের মানে এই জিনিসটা দ্বারা ডিসপ্লে বোঝাচ্ছে মানে কি কারণে এটা লেখা উঠতেছে বলে মনে হচ্ছে ক্যালকুলেটরও তো ওয়ান টাইপস অফ একটা ছোট সফটওয়্যার বুঝতেছো তা এখন সফটওয়্যারে যখন একটা প্রোগ্রাম রান হয় যেমন ধরো ফার্স্টে এই প্রোগ্রামটা রান হয়ে ফার্স্টে 8 শো করলো 8 শো করার মানে কি তোমার ফুল প্রোগ্রামটার কাজ শেষ হয়ে গেছে তুমি যে প্রোগ্রামটা ইনপুট দিছো না স্যার আরো কয়টা ক্যালকুলেশন বাকি আছে কয়টা ক্যালকুলেশন বাকি আছে 8 শো করার পরে স্যার 4 4টা স্যার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে 5টা স্যার টোটাল পাঁচটা আছে তাহলে হি হ্যাজ মোর টু ডিসপ্লে মানে তোমাকে এখনো ডিসপ্লে করার মতো তার কাছে অনেক জিনিস আছে সেজন্য ডিসপ্লে লেখাটা উঠবে তারপরে লেখা উঠলো 5 তারপরেও কি ডিসপ্লে করার মতো তার কাছে আছে জি স্যার জি স্যার তাহলেও ডিসপ্লে লেখাটা থাকবে তারপরে লেখা আসলো 2 তখনও কি ডিসপ্লে লেখাটা আছে জি স্যার আছে মানে তাহলেও ডিসপ্লে করার মতো জিনিস আছে তারপর 3 আসলো তাহলেও ডিসপ্লে আছে 2 আসলো তখনও কিন্তু ডিসপ্লে আছে আর যখন এই 2 আসলো নাই স্যার তার মানে তার কাছে এখন ডিসপ্লে করার মতো আর কোনো অপশন নাই মানে তুমি যে ফুল প্রোগ্রামটা দিছিলা সেটা সে কমপ্লিট করছে তুমি যদি আবার সেটাকে সার্কেল ভাবে আবার করতে চাও মানে রিপিট করতে চাও আবার যদি ইকুয়াল দাও আবার এখান থেকে শুরু হবে বুঝতে পারছো তাহলে আমাকে বলো দেখি আমি একটা লিখতেছি এটার আনসার কেমন হবে আনসার +2 কোলন আনসার -2 -2 আর কি এটা দাও কত আসে বলো দেখি 10 এক একজনের এক এক ধরনের আসবে বাট তোমরা যদি এর আগে মানে এই ক্যালকুলেশনটা শুরু করার আগে 2 দিয়ে ইকুয়াল সাইন চাপো 2 দিয়ে ইকুয়াল সাইন চাপো তাহলে আনসারের ভ্যালুটা কত সেট হয়ে গেল ক্যালকুলেটরে আনসারের ভ্যালুটা কত সেট হইল
2 স্যার 2 সেট হয়ে গেল। তাহলে ফার্স্ট ভ্যালুটা কত শো করবে? 4 শো করবে। পরের ভ্যালু? বুঝতেছো আমি কি বলতেছি? জি স্যার পরের ভ্যালু কত শো করবে? স্যার এটা কি -2 দিছেন স্যার आंसर -2 তাহলে স্যার 2 শো করবে স্যার 2 শো করবে। আবার যদি দাও তাহলে কত শো করবে এটা? আবার যদি ইকুয়াল দাও 4 শো করবে স্যার 4 শো করবে। তাহলে কি এটা চেঞ্জ হচ্ছে আর? না স্যার এই ধরনের পজিশনে কিন্তু আমাদের যাইতে হয়। মানে এস এর ভ্যালুও চেঞ্জ হবে না আর এর ভ্যালুও চেঞ্জ হবে না। এটা কার ভ্যালু ছিল? এই ফুলটা কার ভ্যালু? স্যার এএস এর। এই ফুলটা কিন্তু এস এর ভ্যালু। এস ইজ ইকুয়াল টু mu ডিভাইডেড বাই পাই fy ইনটু d মাইনাস a বাই 2। আর এই পুরাটা ছিল এর ভ্যালু। তাহলে এস এবং এর ভ্যালুটা এমন পজিশনে আসতে হবে এস ও কোনো চেঞ্জ হবে না, এও কোনো চেঞ্জ হবে না। এইবার আসো আমাদের যে এই এস এর ভ্যালুটা পাবো এটা যখন ইকুয়াল দিব, ইকুয়াল দিলে এস এর যে ভ্যালুটা পাবো সেটাই তো এখানে বসতে হবে, এস ইন্টু এফ ওয়াই হবে, তাই না? সেটাই স্যার বসতে হবে না? তাহলে এখানে একটু দেখো এখানে আনসারের ভ্যালুটা কত ছিল? আচ্ছা ফার্স্ট এখানে বলো এখানে আনসারের ভ্যালুটা কত ছিল? 2 ছিল। এখানে এসে আনসারের ভ্যালুটা কত হয়ে গেছে? 4 হয়ে গেছে। তাহলে এই আনসারটা কিন্তু বাই ডিফল্ট ভেরিয়েবল। মানে আমরা অনেক সময় ধরি না x ইজ ইকুয়াল টু 5, এক্সটা হচ্ছে ভেরিয়েবল প্রোগ্রামিং এ, কিন্তু আনসারটা হচ্ছে বাই ডিফল্ট ভেরিয়েবল। মানে আনসার কিন্তু প্রতি মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হবে। কিন্তু এক্স এর ভ্যালু কোয়েশ্চেনে যদি 5 দেয়া থাকে তাহলে এক্স এর ভ্যালু 5 এটা কিন্তু চেঞ্জ হবে না। বুঝতে পারছো? এই দুইটা ভেরিয়েবলের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এগুলো তোমরা সি প্রোগ্রামিং এ পড়ার কথা। সি প্রোগ্রামিং তো তোমরা 2-1 এ পড়ে আসছো মনে হয়। 2-1 এ না? নিউমেরিক্যাল পড়ে আসছো? জি স্যার। তো সেখানে তো এগুলো পড়ার কথা আমাদের। তাহলে সেই জিনিসটা সম্বন্ধে বলতেছি। এই জায়গায়ও তোমরা আনসার লিখবা, আনসার বাই 2 মানে এর এর জায়গায়ও আনসার হবে, এস এর জায়গায়ও আনসার হবে। এই জায়গায়ও আনসার হবে। এবার এই দুইটা ইকুয়েশন পাশাপাশি লিখে দুইটা কোলন দিয়ে অ্যাড করে দাও। মানে ক্যালকুলেটরে এই দুইটা জিনিস মানে এই জিনিসটা লিখে বারবার ইকুয়াল চাপতে থাকলে ইকুয়াল চাপতে থাকো দেখি। এই জিনিসটা ক্যালকুলেটরে লিখে ইকুয়াল চাপতে থাকো। একটু তাড়াতাড়ি করো, টাইম নেই বেশি। করছো? জি স্যার। সেম ভ্যালু আসতেছে? জি স্যার। কিছুক্ষণ করার পরে সেম ভ্যালু পেয়ে যাবে। তাহলে এস এর ভ্যালু কোনটা, এর ভ্যালু কোনটা, মানে কোনটা আগে কোনটা পরে বুঝবা কিভাবে? বলো দেখি। আমি স্যার কিন্তু তোমার এএস এর ভ্যালু আসে 0.163 ইঞ্চি স্কয়ার পার ফিট আর এ এর ভ্যালু 0.213। আচ্ছা আমি একটু লিখি। একটা হচ্ছে 0.16 কত বললা? 3 আর একটা কত? 0.213। 0.213। কোনটা এস এর ভ্যালু কোনটা এর ভ্যালু বুঝবা কিভাবে এই দুটার ভিতরে? মানে কোনটা আগে কোনটা পরে এটা তো বুঝতে পারতেছো না, দুইটার তো একটার পর একটা আসতেছে। স্যার ওই যে ডিসপ্লে শেষ হয়ে গেল স্যার ওটা পরে স্যার অবশ্যই ওইটাই সেজন্যই কিন্তু আমি বলে আসছি তোমাদের এখানে লাস্টেরটাতে ডিআইএসপি লেখা থাকবে না। তাহলে যেটাতে ডিআইএসপি লেখা আছে সেটা কিসের ভ্যালু, এস এর ভ্যালু নাকি এর ভ্যালু? এর ভ্যালু স্যার যেটাতে ডিআইএসপি লেখা আছে স্যার ওটা এস এর ভ্যালু স্যার ওইটা মানে এস এর প্রথম ভ্যালু, ইকুয়েশনটার ভ্যালু স্যার এটা এস এর ভ্যালু। তাহলে এটা এস এর ভ্যালু আর এটা এর ভ্যালু। স্যার প্রথমে তো এমনি ইকুয়েশন শো করে ক্যালকুলেটরে। ক্যালকুলেটরে শো করে ঠিক আছে, কিন্তু আমি অন্যভাবেও বুঝাইলাম আর কি। ক্যালকুলেটরে কি ইএস এবং এমএস দুইটাতেই শো করে। ওকে ঠিক আছে শো করে।
ওইভাবেও দেখতে পারো। আরেকটা নিয়ম বললাম আর কি আমি। যেমন আমার ক্যালকুলেটর যেটা সেটা বললি, সেটাতে উপরের স্ক্রিন একটু ইয়ে হয়েছে, কি বলে কালি বের হয়েছে আর কি, তো সেজন্য বোঝা যায় না কি লেখা আছে। তো সেজন্য আমাকে ওইটা দেখেই বুঝতে হয়, ডিআইএসপি লেখা দেখেই বুঝতে হয়। এই আর কি, মানে যে কোনো ভাবে বুঝতে পারলেই হইলো, তোমরা তোমাদের মতো করে বুঝতে পারলেই হইলো। এই দেখো তাহলে দশমিকের পর 2 ঘর নিলাম, এই রিইনফোর্সমেন্ট এরিয়াটা পাইলাম 0.16। মাইনাস কেন দিলাম? আমি নেগেটিভ মোমেন্টের জন্য পাইছি বলে মাইনাস ইউজ করলাম। মাইনাস ইউজ করা মানে রিইনফোর্সমেন্টের পজিশন কোন জায়গায় হবে? রিইনফোর্সমেন্টের পজিশন কোন জায়গায় হবে নেগেটিভ মোমেন্ট হইলে? টপে স্যার। টপে হবে। সেজন্যই দেখো রিইনফোর্সমেন্টের ভ্যালুটা আমি লিখছি টপে, আর যখন পজিটিভ মোমেন্ট রিইনফোর্সমেন্টের ভ্যালুটা লিখছি বটমে। যখন নেগেটিভ মোমেন্ট রিইনফোর্সমেন্ট টপে, যখন নেগেটিভ মোমেন্ট রিইনফোর্সমেন্ট টপে। তাহলে কেন কোনটা টপে কোনটা বটমে কেন লিখছি? তোমরা দেখলাম যে আমি যে এই কোএফিসিয়েন্টটা ইউজ করার সময়, এই ভ্যালুগুলো লিখার সময় তোমরা করছো কি, এই ভ্যালুটা লিখতে এত দূর জায়গা নিয়ে ফেলছো, এই বাম পাশের ভ্যালুটা লিখতে, আর তারপরে ডান পাশের ভ্যালুটা লিখছে এই জায়গায়। তাহলে এটা কি আসলে এই জায়গায় হওয়ার কথা? এটা আসলে সাপোর্টের একটু ডানে, সাপোর্টের একটু বামে ওই ধরনের পজিশনে থাকা উচিত ছিল। যাক, তোমরা বুঝে করছো নাকি না বুঝে করছো জানি না। এই টাইপের কিছু পজিশনেরও সমস্যা হয়েছে আর কি, যেটা আমার চোখে পড়ছে। আমি যদিও সবার ল্যাব রিপোর্ট ওইভাবে দেখি নাই, আমি এমনি গোত্র করছি। মানে তোমরা বুঝে করছো নাকি না বুঝে করছো এটা বুঝার জন্য একবার গোত্র করছিলাম। আমি কিন্তু ওইভাবে মার্কিংও করি নাই এখন। আচ্ছা, গেল। তাহলে এতদূর ক্লিয়ার। এইবার সরি, এখনো শেষ হয়নি। মিনিমাম রিইনফোর্সমেন্ট ছিল 0.13, যেমন এটা মিনিমাম থেকে কম আসছে, তাহলে কত প্রোভাইড করতে হবে? মিনিমামটাই প্রোভাইড করতে হবে। এটাও আসছে, এটা মিনিমাম থেকে বড় আসছে, অতএব বড়টাই প্রোভাইড করতে হবে। এটাও মিনিমাম থেকে বড় আসছে, বড়টা প্রোভাইড করতে হবে। এটাও মিনিমাম থেকে বড় আসছে, বড়টা প্রোভাইড করতে হবে। এটাও মিনিমাম থেকে বড় আসছে, বড়টা প্রোভাইড করতে হবে। তাহলে এই ইটারেশনটা তোমাদের আমি এটার জন্য করে দেখাইছি, তোমাদের বাকি তিনটা তো একইভাবে ইউজ করতে হবে আর কি। বুঝতে পারছো? জি স্যার। ওকে, গেল। আমরা রিইনফোর্সমেন্ট এরিয়া পেয়ে গেলাম। এবার হচ্ছে স্পেসিং। স্পেসিং বের করার জন্য কোড অনুযায়ী মিনিমাম স্পেসিং শর্টার ডিরেকশনে 1.5t, লঙ্গার ডিরেকশনে 1.5t। শর্টার ডিরেকশনে আমরা মেইন রিইনফোর্সমেন্ট ইউজ করব, মানে মোমেন্ট থেকে যেটা পাইছি, আর লঙ্গার ডিরেকশনে ইউজ করব টেম্পারেচার সিঙ্কেজ রিইনফোর্সমেন্টটা। আর ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্টের জন্য হচ্ছে দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে 3t আর একটা হচ্ছে 18 ইঞ্চ। এই দুইটার মধ্যে যেটা মিনিমাম সেটা ইউজ করতে হবে। আর লঙ্গার ডিরেকশনের জন্য হচ্ছে 5t এবং 18 ইঞ্চ, এই দুইটার মধ্যে মিনিমাম যেটা সেটা ইউজ করতে হবে। কোন স্পেসিং এ? ম্যাক্সিমাম স্পেসিং এ। ম্যাক্সিমাম স্পেসিং এ কিন্তু মিনিমাম ভ্যালু বের করতে হচ্ছে। এবং স্পেসিং জেনারেলি রাউন্ডিং করা হয় 0.5 ইঞ্চি লোয়ার রাউন্ডিং। এটা কিন্তু লোয়ার রাউন্ডিং। কেন বলতে পারবা স্পেসিং কেন লোয়ার রাউন্ডিং? তোমাদেরকে গত ক্লাসে একটা মৌখিকভাবে জিজ্ঞেস করছিলাম, রাউন্ডিং কে অলওয়েজ আপার রাউন্ডিং করতে হয় নাকি লোয়ার রাউন্ডিং ও করতে হয়? এটাতে কেমনে লোয়ার রাউন্ডিং করলে সেফ হয় বলো দেখি, এক্সপ্লেইন করতে পারবা কেউ? রিইনফোর্সমেন্ট বেশি দিলে তো স্যার সেফ হবে। একটা নির্দিষ্ট জায়গার ভিতরে, যেমন ধরো তোমাকে এত দূর এরিয়া আমি সিলেক্ট করে দিলাম, এত দূর ধরো 10 ইঞ্চ, এই 10 ইঞ্চের মধ্যে তোমাকে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে বললাম। তাহলে তুমি যদি একদম প্রান্ত একটা রিইনফোর্সমেন্ট এবং এখানে একটা রিইনফোর্সমেন্ট ইউজ করো, তার মানে দুইটা রিইনফোর্সমেন্ট ইউজ করলা। স্পেসিং কত তাহলে এই দুইটা রিইনফোর্সমেন্টের মধ্যে? 10 ইঞ্চ। তাহলে তিনটা ইউজ করলে আমার স্ল্যাব আরো সেফ থাকবে। যদি তিনটা ইউজ করি তাহলে স্পেসিং কত? 5 ইঞ্চ। 5 ইঞ্চ 5 ইঞ্চ না, মাঝখানে যদি একটা ইউজ করি
তাহলে কি স্পেসিং কমে গেল না? স্পেসিং কমা মানে হচ্ছে রেইনফোর্সমেন্ট বেশি ইউজ করা, এবং রেইনফোর্সমেন্ট বেশি ইউজ করা মানে সেফ হওয়া। তার মানে স্পেসিং এ সেজন্য অলওয়েজ লোয়ার রাউন্ডিং করতে হয়। ওকে, গেল। এবার হচ্ছে শর্টার ডিরেকশনের জন্য যে রেইনফোর্সমেন্ট এরিয়াগুলো বের করছে সেই এরিয়াগুলো লেখা হইলো, এবং সেই এরিয়ার বেসিসে আমরা এবার স্পেসিংটা বের করব। এরিয়াগুলো কোত্থেকে পাইছি? শর্টার ডিরেকশন আমি কিছুক্ষণ আগে বের করে আসছি। এই দেখো, এই 0.13, তারপর 0.18, 0.16, 0.18, -0.25, মানে মাইনাস মানে নেগেটিভ আর কি, সেগুলোই লেখা হইলো। এইবার আমাকে শর্ট ডিরেকশনের মিনিমাম স্পেসিং কত? মিনিমাম স্পেসিং এর ফর্মুলা কি ছিল? 1.5T না? কত ছিল? তোমরা কি শুনতেছো? 1.5T স্যার। টি এর ভ্যালু কত আমাদের স্ল্যাবের জন্য? 5.5। তো 5.5 ইন্টু 1.5, 5.5 ইন্টু 1.5 কত আসে? 8.25 8.25 এর থেকে বড় হইতে হবে স্পেসিংটা, সমানও হইতে পারবে, সমান বা বড় হইতে হবে। আর ম্যাক্সিমাম স্পেসিং কত ছিল শর্টার ডিরেকশনের জন্য? 3T আর 18 ইঞ্চ, এই দুটার মধ্যে যেটা মিনিমাম। 3T এর ভ্যালু কত? 3 ইন্টু 5.5 কত হয়? 4.5 3 ইন্টু 5.5 কত হয়? 16.5। তাহলে কোনটা ছোট দুটার ভিতরে, 16.5 নাকি 18? 16.5. তাহলে এই 16.5টাই নেওয়া হয়েছে সেজন্য। তাহলে 16.5 হচ্ছে ম্যাক্সিমাম স্পেসিং আর 8.25 হচ্ছে মিনিমাম স্পেসিং। তাইলে আমাদের অ্যালাউয়েবল লিমিট হচ্ছে 8.25 থেকে 16.5 পর্যন্ত স্পেসিং আমরা প্রোভাইড করতে পারবো। এখন দেখো, আমি একটা সিম্পল কোয়েশ্চেন বলি, তোমরা বুঝতে পারো কিনা দেখো। তোমাদের কোয়েশ্চেনে অনেক সময় স্ল্যাবের থিকনেস দেয়া থাকবে না, কিন্তু ইনডাইরেক্ট স্ল্যাবের থিকনেসটা দেয়া আছে। আমি বলে দিচ্ছি, তোমরা ধরতে পারো কিনা দেখো। সেটা হচ্ছে স্ল্যাব থিকনেসের বেসিসে আমরা যে স্পেসিং পাইছি শর্টার ডিরেকশনের জন্য, বা মেইন রেইনফোর্সমেন্ট যেদিকে প্রোভাইড করা হয়েছে সেদিকে ম্যাক্সিমাম দাঁড়াও, ম্যাক্সিমাম স্পেসিং পাওয়া গেছে দুইটা ক্ষেত্রেই 18 ইঞ্চি। তাহলে স্ল্যাবের থিকনেসটা কত ইনডাইরেক্ট দেয়া? বলো দেখি কত? বলতে পারবা? কোশ্চেনটা একটু আবার বলুন। আমি বললাম যে স্ল্যাবের ম্যাক্সিমাম, স্ল্যাবে যে রেইনফোর্সমেন্ট ইউজ করা হয়েছে সেখানে ম্যাক্সিমাম স্পেসিং দুই ক্ষেত্রেই আসছে 18 ইঞ্চ, 18 ইঞ্চ ইন মেইন ডিরেকশন বা ইন শর্টার ডিরেকশন। তাহলে স্যার থিকনেস হচ্ছে 6 ইঞ্চ। তাহলে থিকনেসের ভ্যালুটা 6 ইঞ্চ ইনডাইরেক্ট দেয়া, কারণ তুমি 3T করলেও 18 ইঞ্চি আসছে আর 18 ইঞ্চিতে 18 ইঞ্চি। তাহলে 3T কখন 18 ইঞ্চি হবে? 3 6 18 হইলেই তো হবে। তাহলে টি এর ভ্যালুটা আমি কেন বলতেছি, ফাইনাল পরীক্ষায় কিন্তু এই টাইপের কোশ্চেন থাকে কিছুটা। মানে টি বের করাটা কিন্তু মেইন উদ্দেশ্য না, কিন্তু ধরো তোমাকে বের করতে বললো লোডটা, লোড বের করতে গেলে টি জানতে হবে, টি জানতে গেলে আবার স্পেসিং থেকে টিটা বের করে নিয়ে যাইতে হবে। মানে অলওয়েজ যে স্টেপ বাই স্টেপ ফলো হবে তা কিন্তু না, হয়তো লাস্ট স্টেপটা প্রথমে লাগবে, তারপরে ফার্স্ট স্টেপ থেকে আবার মাঝখানে একটা স্টেপে আসতে হবে, এই টাইপের করে ফাইনাল পরীক্ষায় কিছু প্রবলেম থাকে। বুঝতে পারছো? অতএব এইসব জিনিস একটু মাথায় রাখো আর কি।
তাহলে প্রথমে আমরা কাজ করতেছি এই পজিটিভ মোমেন্টটা ধরে। ফার্স্টে কাজ শুরু করতে হবে, অলওয়েজ মনে রাখবা পজিটিভ মোমেন্ট ধরে। 0.818 ইঞ্চ স্কয়ার পার ফিট, এটা পজিটিভ মোমেন্টের জন্য। তাহলে 0.18 ইঞ্চ স্কয়ার পার ফিট মানে কি? 0.18 ইঞ্চ স্কয়ার রেইনফোর্সমেন্ট দরকার 12 ইঞ্চিতে, ঠিক আছে? 0.18 ইঞ্চ স্কয়ার রেইনফোর্সমেন্ট দরকার 12 ইঞ্চিতে। তাহলে 1 ইঞ্চ দরকার কত ইঞ্চিতে? এবং 3 নাম্বার রেইনফোর্সমেন্ট যদি আমি ইউজ করি, 3 নাম্বারের এরিয়া হচ্ছে 0.11 ইঞ্চ স্কয়ার। তাহলে সেই রেইনফোর্সমেন্ট ইউজ করলে আমাকে প্রোভাইড করতে হবে 7.33 ইঞ্চ দূরে দূরে। তো 7.33 ইঞ্চকে যদি আমি 0.5 এর লোয়ার রাউন্ডিং করি আসে 7 ইঞ্চ। তাহলে 7 ইঞ্চটা কি এই লিমিটের ভিতরে পড়ছে? বলো দেখি। না স্যার, না স্যার। পরে নাই, তাহলে এটা নট ওকে, এটা প্রোভাইড করতে পারবা না। তোমাদের ওকেও আসতে পারে, নট ওকেও আসতে পারে। তো 3 নাম্বার ধরে আমি নট ওকে পাইলাম। এবার আমি 4 নাম্বারে যাব। তাহলে 0.18 ইঞ্চ স্কয়ার দরকার 12 ইঞ্চিতে, 1 ইঞ্চ স্কয়ার দরকার কততে বের করলাম। একইভাবে 4 নাম্বার হইলে এরিয়া হচ্ছে 0.2 ইঞ্চ স্কয়ার। 4 নাম্বার ইউজ করলে আমাকে স্পেসিং কততে প্রোভাইড করতে হচ্ছে? 13 ইঞ্চে। 13.33 or 13 inch. 0.5 এ রাউন্ডিং করলে লোয়ার রাউন্ডিং 13 ইঞ্চ। 13 13 ইঞ্চ কি inch. 13 ইঞ্চ কি রেঞ্জের ভিতরে পড়ছে? জি স্যার। তাহলে এটা ওকে আছে। এতদূর ক্লিয়ার? তাহলে আমাদের প্রোভাইড করতে হচ্ছে নাম্বার 4 @13 ইঞ্চ সেন্টার টু সেন্টার। আমি এই স্ল্যাব ডিজাইনে অল্টারনেটিভলি ক্র্যাঙ্কড বার ইউজ করতেছি। আমাদের রিয়েল লাইফে কিন্তু অল্টারনেটিভ ক্র্যাঙ্ক বারই বেশি ইউজ হয় বিম এবং স্ল্যাব দুইটাতেই। তো আমি তোমাদের আসলে মূলত 2 ধরনের এই পড়াবো। একটা স্ল্যাবের ক্ষেত্রে পড়াচ্ছি অল্টারনেটিভলি ক্র্যাঙ্কড দিয়ে, আর বিমের ক্ষেত্রে পড়াবো তোমাদের স্ট্রেট বার দিয়ে। ঠিক আছে? দুইটাই পড়াবো আমি। তো অল্টারনেটিভলি ক্র্যাঙ্ক হইলে কিভাবে থাকে সেটা একটু ছবি দেয়া আছে, তোমরা আচ্ছা। ক্র্যাঙ্ক বার অল্টারনেটিভলি ক্র্যাঙ্ক মানেটা কি তোমরা কি জানো? হ্যালো? স্ট্রেট তারপর স্যার ক্র্যাঙ্ক। একটা স্ট্রেট একটা ক্র্যাঙ্ক। আচ্ছা, ফার্স্টে ধরো স্ট্রেটটা এইভাবে করে আছে স্ল্যাবের মধ্যে, এরপরে থাকবে কি ক্র্যাঙ্ক বারটা। তাহলে ক্র্যাঙ্ক বার প্রোভাইড করা হয় কিভাবে বলতে পারবা? ক্র্যাঙ্ক বার কিভাবে প্রোভাইড করা হয়? ক্র্যাঙ্ক বার কি টপে থাকে নাকি বটমে থাকে? স্যার নেগেটিভ মোমেন্টের ক্ষেত্রে টপে আর পজিটিভ মোমেন্টের ক্ষেত্রে বটমে। আচ্ছা, নেগেটিভ মোমেন্ট কোন জায়গায় তৈরি হয়, পজিটিভ মোমেন্ট কোন জায়গায় তৈরি হয় বলো দেখি। স্যার পজিটিভ মোমেন্ট সাধারণত এই মিডলে তৈরি হয় আর নেগেটিভ মোমেন্টগুলি সাপোর্টে তৈরি হয়। সেজন্যই তুমি যেটা বলছো সেটাই অ্যাকুরেট। তাহলে সেই হিসেবে দেখো এইখানে জেনারেলি নেগেটিভ মোমেন্ট হবে সাপোর্টে, সেজন্য উপরে মাঝামাঝি পজিশনে এসে নিচে নেমে গেছে, নিচে নেমে গিয়ে এটা যাইতে থাকবে এই পাশে, তারপরে আবার সাপোর্টে আসলো সেজন্য উপরে উঠে গেল। সাপোর্টে মানে একদম এক্সাক্ট সাপোর্টে না, সাপোর্টের একটু আগে এবং সাপোর্টের একটু পরে গিয়ে আবার নেমে যাবে, মানে মাঝামাঝি পজিশনে এসে। একদম মাঝামাঝি না, মাঝামাঝির কিছুটা আগে এবং কিছুটা পরে আবার উঠে যাবে। এরপরে বাকি এই জায়গায় এটা চিন্তা করো, এটা পুরাটা ক্যান্টিলিভার টাইপের না? ক্যান্টিলিভারে কি কোনো সময় পজিটিভ মোমেন্ট জেনারেট হয়? না স্যার।
সেজন্য কিন্তু এটা আর নিচে নামে নাই। বুঝতে পারছো? নিচে নামলেই কিন্তু এটা ভুল হবে। এই জিনিসটা মাথায় রাখবা। আর একটা জিনিস বলো, স্ট্রেট বারটা এতদূর পর্যন্ত দেয়া হইলো কেন? এরপরেও কন্টিনিউ করা হয় নাই কেন? অনেক জায়গায় করা হয়, কিন্তু স্ট্রাকচারগতভাবে দরকার নাই, কারণ সেখানে কোনো পজিটিভ মোমেন্ট নাই। পজিটিভ আচ্ছা, মোমেন্ট প্রয়োজন নাই। থাকলে নিচের রিইনফোর্সমেন্ট লাগতো, কিন্তু যেহেতু দরকার নাই তোমাদের বোঝানো। কিন্তু রিয়েল লাইফে অনেক সময় দিয়ে দেয়া হয়, এত ক্যালকুলেশন করা হয়, সেটা আলাদা জিনিস। তবুও তোমাদের বোঝার জন্য বললাম আর কি। এখন আমি একটা সিনারিও বলি, এটা অনেক সময় তোমাদের চাকরির ক্ষেত্রে ভাইভাতে বলো বা যে কোনো জায়গায় জিজ্ঞেস করা হইতে পারে। জিনিসটা হচ্ছে আহ, উম, তোমরা কি হাসপাতাল বলো বা বিভিন্ন ধরনের পুরানো বিল্ডিং গুলোতে সামনের দিকে যখন মেইন গেট দিয়ে ঢোকা হয়, সামনের দিকে একটা এক্সটেন্ডেড পার্ট দেখছো ছাদের মতো? জি জি স্যার। স্যার, আছে স্যার। এটাকে কি বলে? যেমন ধরো, আমি একটু এঁকে দেখানোর ট্রাই করি, বুঝবা কিনা জানি না। এটা ধরো বিল্ডিং এর সামনের অংশটা, এই সামনের দিকেই এই টাইপের একটা ছাদের মতো থাকে আর কি। স্যার পোর্ট। পোর্চ বলে। তো অনেক সময় সেটা পুরাটা ক্যান্টিলিভার হিসেবে করে, অনেক সময় কি করা হয়, এই দুই পাশে দুইটা কলাম টাইপের দিয়ে দেয়া হয়। অনেক জায়গায় দেখছো এটা, ঠিক আছে? এখন এক একজন বিল্ডার কি করলো, বিল্ডার বা মালিক পক্ষ ধরো, আহ সে যে কোনো একটা ফ্যাক্টরি তৈরি করলো বা যে কোনো একটা বিল্ডিং তৈরি করলো। ধরো বিল্ডিং তৈরি করার পরে এই পোর্টসটা দিল, এই ছাদটা দিল, ছাদটা তৈরি করে ফেলছে, পুরা ইঞ্জিনিয়ার যেভাবে বলছে সেভাবে তৈরি করে ফেলছে। তখন কিন্তু কলাম দেয়া নাই, বুঝতে পারছো? তখন কলাম দেয়া নাই। এখন কলাম না দিয়ে যেহেতু করে ফেলছে ইঞ্জিনিয়ার যেভাবে বলছে সেভাবে, সে পরবর্তীতে চিন্তা করতেছে, মানে মালিকে চিন্তা করতেছে, আমি যে কলাম দিলাম না, তাহলে তো একটু আনসেফ হয়ে গেল মনে হয়। আমি একটা কাজ করি, আমি দুই পাশে দুইটা কলাম দিয়ে দিই, একটু সেফ থাকলো। ঠিক আছে? আচ্ছা, কলাম তৈরি করে দিল। এখন তুমি আমাকে বলো দেখি, কলাম তৈরি করার কারণে সেটা কি সেফ হইলো নাকি আনসেফ হইলো? বা সেফ হইলে কি জন্য সেফ হয়েছে, আর আনসেফ হইলে কি জন্য আনসেফ হয়েছে? বলো দেখি। সেফ হয়েছে স্যার। পজিটিভ মোমেন্ট হবে। আনসেফ হয়েছে। পজিটিভ মোমেন্ট হবে। আচ্ছা, আনসেফ হয়েছে, এটাই অ্যাকুরেট। এখন বলো আনসেফটা কি কারণে হয়েছে? লজিক্যালি কারণ স্যার বুঝছো তো? ইঞ্জিনিয়ার টপে রড দিয়ে স্যার ডিজাইনটা করছিল, কিন্তু কলামটা দেওয়ার কারণে এখন স্যার এই বটমে রড প্রয়োজন হবে, কিন্তু রডটা দেওয়া হয়েছে টপে। না, বটমে দরকার হবে তা বলতেছি না। মানে পজিটিভ বটমে মোমেন্ট আসবে কিছুটা স্যার। হইলেও দরকার হবে, জি কিছুটা স্যার। হইলেও দরকার জি হবে। স্যার। যেমন পজিটিভ আগে মোমেন্ট। সাপোর্ট কন্ডিশনটা ছিল এই ধরনের, এক পাশে আটকানো মানে ফিক্স সাপোর্ট দিয়ে আটকানো, বিমটা ছিল এই ধরনের, এইখানে সেলফ ওয়েট মানে ইউডিএল ছিল। তাহলে তোমার এখানে মোমেন্ট ডায়াগ্রাম ছিল এমন টাইপের, এই টাইপের একটা প্যারাবোলিক শেপের মোমেন্ট ডায়াগ্রাম ছিল, মানে নেগেটিভ মোমেন্ট পুরাটা। এরপরে হয়ে গেছে কি, পরবর্তী স্টেপে মালিক পক্ষ মনে করলো কি এখানে একটা সাপোর্ট দিয়ে দেওয়া দরকার, মানে একটা রিঅ্যাকশন দিয়ে দিছে অথবা একটা সাপোর্ট বসাই দিছে, এখানে রোলার সাপোর্টও ধরে দিতে পারে। তাহলে হয়ে গেছে কি, এটার উপর ইউডিএল আছে, এটা ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার হয়ে গেছে। এবং এই ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার যখন 4-1 উঠবা তোমরা সলভ করে দেখবা এটা আসলে এই টাইপের একটা মোমেন্ট ডায়াগ্রাম হবে। তাহলে এই জায়গায় যে একটা পজিটিভ মোমেন্ট তৈরি হয়ে গেল, সেটার কারণেই দেখবা ওই ফোর্সটা ভেঙে পড়ে যাবে।
বেশি দিন যাবে না। বুঝতে পারছো? এটার মিনিং স্যার। বুঝাইতে চাচ্ছি, তুমি যে কোনো জিনিস অতিরিক্ত ইউজ করা মানেই কিন্তু বিল্ডিং সেফ থাকা না। তোমাকে কনসেপচুয়ালি বুঝে আগাইতে হবে। তাহলে এই টাইপের জিনিসগুলো একটু বুঝে আনসার দিবা। তারপরে আরেকটা জিনিস বলো দেখি, কনস্ট্রাকশনে যখন বিম ডিজাইন করা হয় শাটারিং দেয় না? জি স্যার। এটা ধরো একটা ক্যান্টিলিভার বিম, এর পাশে আটকানো, শাটারিং দেয়, অথবা আমি একটু আরো ইজি ভাবে বলি তোমাদের বোঝার সুবিধার জন্য, এখানে কিন্তু বাঁশ দিয়ে কিছু আটকায় দেয়া হয়, বা বাঁশ দিয়ে আটকায়, অনেক জায়গায় আবার স্টিলের কিছু খুঁটি ইউজ করা হয়। মানে এটা বিমটা যতদিন পর্যন্ত শক্ত হয় নাই আর কি, কনক্রিটটা যতদিন পর্যন্ত একদম স্ট্রং হয় না ততদিন পর্যন্ত রেখে দেয়, জেনারেলি কিউরিং এর টাইম পর্যন্ত 28 দিন রেখে দেওয়া হয়। তাহলে আমাকে বলো দেখি, এটা যখন খোলা হয় তখন কোন দিক থেকে খোলা হয়? যেমন বাঁশগুলো যে খুলে ফেলবা, বাঁশগুলো খোলার সময় কোন দিক থেকে খুলবা? নিচের থেকে। নিচের দিকে মানে কোন বাঁশটা আগে খুলবা? এখানে ধরো মাঝখানের গুলি আগে খোলেন। মাঝখানে আগে ধরো খুলে এখানে আছে তারপরে সাইড। কয়টা? 5টা বাঁশ আছে, বা 5টা বাঁশের মধ্যে কোনটা আগে খুলবা? মাঝখানের গুলো স্যার বলো। মাঝখানে 3টা স্যার। মাঝখানের 3টা বলতেছো, দেখো ধরো এই মাঝখানের 3টা তুলে ফেলছো, তাহলে এইটা কি হিসেবে ইউজ হচ্ছে? সাপোর্ট হিসেবে ইউজ হচ্ছে না? জি স্যার। জি স্যার। স্যার তাহলে এটার জন্য পজিটিভ মোমেন্ট চলে আসবে না? এটার জি মতো স্যার। এই ডান পাশে যে একটা সাপোর্ট আছে এটার মতো, তাহলেই কিন্তু সঙ্গে সঙ্গে বিমটা ভেঙে যাবে। অর্থাৎ খোলার সময় খুলতে হবে আউটার সারফেস থেকে, ফার্স্ট এটা খুলতে হবে, তারপর এটা খুলতে হবে, তারপর এটা খুলতে হবে, তারপর এটা খুলতে হবে, তারপর এটা খুলতে হবে। তুমি যদি এদিক থেকে শুরু করো সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। মানে তোমাকে অলওয়েজ সেই আউটার সারফেস থেকে শুরু করে আসতে হবে। এই জিনিসগুলো কনস্ট্রাকশনে খুবই খুবই ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু খুবই সিলি জিনিস, কিন্তু এই সিলি জিনিসগুলো ফলো না করার কারণে দেখবা বিশাল বড় একটা লস হয়ে যায়, এমনকি অনেক সময় বড় বড় অ্যাক্সিডেন্টও হয়। স্যার একটা টাকা পয়সার লস তো আছেই, অনেক সময় অ্যাক্সিডেন্টও হয় বড় বড়। কোশ্চেন ছিল বলো। স্যার, ওই যে পোর্টের যে কথাটা বললেন স্যার, যে যদি কলাম দুইটা ক্যান্টিলিভারের মাথায় যদি কলাম দুইটা দেওয়া হয়, হুম, তাহলে স্যার যদি কলাম দুইটা স্যার মনোলিথিক্যালি কাস্টিং না করা হয় তাহলে কি পজিটিভ মোমেন্ট আসে? মনোলিথিক্যালি কাজ না করলেও উপরের দিকে একটা রিঅ্যাকশন দিবে না? তোমাকে মোমেন্ট রেজিস্ট করতেছে না, কিন্তু উপরের দিকে কিন্তু একটা রিঅ্যাকশন দিবে। যেমন এই দেখো, মনোলিথিক্যালি কাস্ট করে নাই বলেই কিন্তু মোমেন্টের ভ্যালু 0 আসছে। মনোলিথিক্যালি কাস্ট করা হলে তো মোমেন্টের ভ্যালু 0 আসতো না। ওই জায়গায় তো নেগেটিভ মোমেন্ট থাকতো। তখন তখন মোমেন্ট ডায়াগ্রাম হয়ে যাইতো তেমন টাইপের। মনোলিথিক্যালি যদি কাস্ট করা হইতো এবং সেটা ধরো ফিক্স সাপোর্টের মতো মোমেন্ট দিচ্ছে না, তো সামান্য হইলেও নেগেটিভ মোমেন্ট নিত, তখন এই ধরনের হইতো। এটা মনোলিথিক্যালি কাস্ট করে নাই বলেই কিন্তু মোমেন্ট 0 হয়েছে ওই জায়গায়। জি বুঝো নাই? স্যার, জি স্যার। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই দেখো এটা মনোলিথিক্যালি কাস্ট করে নাই এই জায়গায়, সেজন্যই কিন্তু আমাদের মোমেন্টের ভ্যালু 0 আসছিল। এই দেখো মোমেন্টের ভ্যালু 0 আসছে। এই সমস্ত কিছু কিছু সিলি জিনিস, যেগুলো আমরা যতই আসলে বই পড়ি না কেন, বই পড়ার সাথে সাথে যদি কনস্ট্রাকশন ফার্মে চাকরি করা হয়, এইসব জিনিস নিয়ে যদি মানে আমার কাজ করা হয় আর কি, যতই বই থেকে পড়ি না কেন, কাজটা আসলে ফেস টু ফেস করলেই অনেক জিনিস ক্লিয়ার হয়, করতে গেলে অনেক জিনিস বোঝা যায়। অবশ্যই বইয়ের নলেজও যে লাগবে না তা বলতেছি না, যে বইয়ের নলেজ যদি ভালো থেকে থাকে তাহলে প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে গেলে তোমার এগুলো কাজে দিবে। কারণ প্র্যাকটিক্যাল ফিল্ডে যা কিছু ইউজ হয়, ইনিশিয়েটিভ তো বইয়ের ল্যাঙ্গুয়েজ থেকেই গেছে, বইয়ের বেসিক থেকেই গেছে। ওকে, এটার জন্যই বলতেছিলাম। তাহলে দেখো স্ট্রেট বার থাকে
তারপরে ক্র্যাঙ্ক বার থাকে, তারপরে স্ট্রেট বার থাকে, তারপরে ক্র্যাঙ্ক বার থাকে, তারপরে স্ট্রেট বার, তারপরে ক্র্যাঙ্ক বার, তারপরে স্ট্রেট বার। এটা এমনি তোমাদের বেসিক বোঝানোর জন্য, এগুলো তোমাদের কিন্তু ল্যাব রিপোর্টে আঁকার দরকার নাই। এই দেখো, এই পাশে দেখলেই বুঝতে পারবা, এটা কিন্তু পুরোটাই বটম জুড়ে ছিল, আর এটা কিন্তু টপে উঠে গেছে। এটা বটমে ছিল, এটা টপে, এটা বটমে, এটা টপে, এটা বটমে। তাহলে আমাকে বলো, বটমে যে রেইনফোর্সমেন্টটা পাচ্ছ এই পজিশনে, এই পাশের ফিগার দেখলে বটমে যে রেইনফোর্সমেন্ট গুলো পাচ্ছ সেগুলোর স্পেসিং কত? 26 ইঞ্চ। 26 ইঞ্চ। আর স্ট্রেট বার আর ক্র্যাঙ্ক বারের মধ্যে ডিসটেন্স কত? 13 inch. 13 ইঞ্চ। 13 ইঞ্চ, কারণ আমরা পাইছিলাম নাম্বার 4 at the rate 13 ইঞ্চ সেন্টার টু সেন্টার অল্টারনেটিভলি ক্র্যাঙ্ক। অল্টারনেটিভলি ক্র্যাঙ্ক মানে স্ট্রেট বার, ক্র্যাঙ্ক বার, স্ট্রেট বার, ক্র্যাঙ্ক বার, এইভাবে করে প্রত্যেকটার স্পেসিং হচ্ছে 13 ইঞ্চ। তাহলে স্ট্রেট টু স্ট্রেটের ডিসটেন্স কত? 26। ক্র্যাঙ্ক টু ক্র্যাঙ্কের ডিসটেন্স কত? 26। স্ট্রেট বার টু ক্র্যাঙ্ক ডিসটেন্স কত? 30। এখন আমাকে বলো, এখানে বটম রিইনফোর্সমেন্ট থেকে বটম রিইনফোর্সমেন্টের ডিসটেন্স কত এই পজিশনে? 26 ইঞ্চ, তোমরাই বললা। আর টপ রিইনফোর্সমেন্ট থেকে টপ রিইনফোর্সমেন্টের ডিসটেন্স 26। এবার মাঝামাঝি পজিশনে আসো। মাঝামাঝি পজিশনে বলো তো বটম রিইনফোর্সমেন্ট টু বটম রিইনফোর্সমেন্ট ডিসটেন্স কত? তো চিন্তা করে বলো। 13 inch. 13 ইঞ্চ, কারণ ক্র্যাঙ্ক বারটাও কিন্তু এই জায়গায় বটমে আছে। ক্র্যাঙ্ক বারটাও কিন্তু এই জায়গায় বটমে আছে, স্ট্রেট বার তো বটমে আছেই। বুঝতে পারছো জিনিসটা? এই জায়গাটা কিন্তু ক্রিটিক্যাল, এইটা না বুঝলে পরের স্যার পৃষ্ঠা একটু বুঝবা আমাকে না। বলবেন? আমি এইখানে দেখো মাঝামাঝি পজিশনে স্ট্রেট বার আর ক্র্যাঙ্ক বার দুইটাই কি নিচে নাকি একটা উপরে একটা নিচে? ক্র্যাঙ্ক বার ওইটাই কিন্তু নিচে, স্যার। উপরে গেছে, কিন্তু দুই প্রান্তে, শুধু দুই প্রান্তে মানে সাপোর্ট আছে সেজন্য উপরে ধরা হয়েছে আর কি। ঠিক আছে, এখানেও ক্র্যাঙ্ক বার কিন্তু এই দুই পাশে উপরে, মাঝামাঝি পজিশনে কিন্তু নিচে। তাহলে ক্র্যাঙ্ক বারটা হচ্ছে দুই প্রান্তে উপরে, মাঝামাঝি পজিশনে নিচে, আর স্ট্রেট বারটা অলওয়েজ এই নিচে। তাহলে এইখানে ক্র্যাঙ্ক বারটা কোন দিকে, উপরে নাকি নিচে? এই পাশে, যদি এই সেকশনটা চিন্তা করি, এই বরাবর উপরে। উপরে স্যার। উপরে। উপরে স্যার। তাহলে এইখানে বটমের রিইনফোর্সমেন্ট আছে কোনগুলো, স্ট্রেট বার নাকি ক্র্যাঙ্ক বার? স্ট্রেট বার স্যার। স্ট্রেট বার টু স্ট্রেট বার ডিসটেন্স কত, মানে বটম রিইনফোর্সমেন্টের মধ্যে ডিসটেন্স কত? 26 ইঞ্চ। 26 ইঞ্চ। আর টপে আছে কোনটা? ক্র্যাঙ্ক বার। তাহলে টপের রিইনফোর্সমেন্টের ডিসটেন্স কত? 26 ইঞ্চ স্যার। 26 ইঞ্চ, সেমই। আর এইখানে বলো বটমে গেছে কোন রিইনফোর্সমেন্ট, টপে গেছে কোন রিইনফোর্সমেন্ট এই জায়গায়? স্যার দুইটাই স্যার বটমে স্যার, ক্র্যাঙ্ক বারও দুটাই বটমে। তাহলে আমাকে বলো বটম রিইনফোর্সমেন্টের মধ্যে ডিসটেন্স কত? 13 ইঞ্চ স্যার। 13 ইঞ্চ। তারপরে এইখানে আসো, বটম আর সরি, এখানে টপ রিইনফোর্সমেন্টের ডিসটেন্স কত? স্যার টপ তো নাই স্যার। এখানে টপে কোনো রিইনফোর্সমেন্টই নেই। আচ্ছা, এখানে বটম রিইনফোর্সমেন্ট 26 ইঞ্চ, টপ রিইনফোর্সমেন্ট 26 ইঞ্চ। ওকে, এতদূর বুঝতে পারলে আশা করি পরবর্তী ইয়েটা বুঝবা। এবার হচ্ছে আমি পজিটিভের জন্য কিন্তু ক্যালকুলেট করে ফেলছি। দেখো, এই পজিটিভের জন্য 0.18, এই 0.18 এর জন্য ক্যালকুলেশন করা শেষ, এই 0.18 এর জন্য ক্যালকুলেশন করা শেষ। এবার আসতেছে নেগেটিভ মোমেন্টের জন্য। এখন দেখো, যে পজিটিভ মোমেন্টের জন্য আমি রিইনফোর্সমেন্টটা ক্র্যাঙ্ক বার ইউজ করছি, সেই ক্র্যাঙ্ক বারটা নেগেটিভ মোমেন্টে গিয়ে উপরে চলে গেছে না? তাহলে আমি যে পজিটিভ মোমেন্টের জন্য যে রিইনফোর্সমেন্ট ইউজ করছি সেটার কিছু অংশ নেগেটিভ মোমেন্টেও কাজ করতেছে না? কারণ ক্র্যাঙ্ক বারটার নেগেটিভ মোমেন্ট বা সাপোর্ট যে জায়গায় আছে সেই জায়গায় কিন্তু উপরে চলে গেছিল, সেটা কিন্তু আসলে পজিটিভ মোমেন্টের জন্য ইউজ করা রিইনফোর্সমেন্ট। নাম্বার 4 at the rate 13 ইঞ্চ সেন্টার টু সেন্টার অল্টারনেটিভলি ক্র্যাঙ্ক। তাহলে আমরা দেখো টপে গেছে কোনগুলো, ক্র্যাঙ্ক বারগুলোর স্পেসিং কত ছিল?
26 ইঞ্চ 26 ইঞ্চ। তাহলে আমরা 26 ইঞ্চের মধ্যে কয়টা রেইনফোর্সমেন্ট ইউজ করছি? যদি অ্যাকুরেটলি বলো। এই ধরো একটা রেইনফোর্সমেন্ট, এই ধরো একটা রেইনফোর্সমেন্ট। আমার যদিও সার্কুলার হচ্ছে না আর কি, এটা তো সার্কুলার ডায়া। এই সেন্টার টু সেন্টার ডিসটেন্স কত? টপে যেগুলো গেছে ক্র্যাঙ্ক বার আর কি 26 ইঞ্চ 26 ইঞ্চ। তাহলে 26 ইঞ্চের মধ্যে কয়টা রেইনফোর্সমেন্ট ইউজ হয়েছে টোটাল? দুইটা দুইটা। এটার হাফ ইউজ হয়েছে, এটারও হাফ ইউজ হয়েছে। তাহলে কয়টা ইউজ হয়েছে? স্যার একটা একটা ইউজ একটা। হয়েছে। তাহলে 26 ইঞ্চের মধ্যে একটা ক্র্যাঙ্ক বার ইউজ হয়েছে, মানে টপে যেটা গেছে। তাহলে যে ক্র্যাঙ্ক বারটা দেয়া হয়েছে সেটা কত নাম্বার রেইনফোর্সমেন্ট? Number 4. নাম্বার 4 এর এরিয়া কত? 0.2 0.2। তাহলে 26 ইঞ্চের মধ্যে অলরেডি 0.2 আমরা প্রোভাইড করে ফেলছি 26 ইঞ্চের ভিতরে। আমাদের কত লাগবে বলছে নেগেটিভ মোমেন্টের জন্য? কত লাগবে বলছে? 3 inch square per feet. মানে 0.13 ইঞ্চ স্কয়ার লাগবে কত ইঞ্চিতে? 12 ইঞ্চিতে। তাহলে 12 ইঞ্চিতে লাগবে 0.13 ইঞ্চ স্কয়ার। 1 ইঞ্চিতে কত লাগবে? 26 ইঞ্চিতে কত লাগবে বের করলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের ওই পজিশনের টোটাল রেইনফোর্সমেন্ট লাগবে 26 ইঞ্চির জন্য। কিন্তু এই 26 ইঞ্চির জন্য আমরা অলরেডি প্রোভাইড করছি কত? 2 ইঞ্চ 0.20 স্যার 0.2 ইঞ্চ স্কয়ার। তাহলে এই 0.2 ইঞ্চ স্কয়ার বাদ দিয়ে দিলে বাকি যেটা থাকবে সেটাই কিন্তু আমাদের এক্সট্রা ভাবে প্রোভাইড করতে হবে। এতদূর বুঝছো কিনা দেখো। জি স্যার বুঝছি জি স্যার বুঝছি স্যার। এইবার বাকিটা আসছে 0.08। তাহলে 0.08 নাম্বার 3 এর এরিয়া কত? 0.11। তাহলে 0.11 একটাই দিয়ে দিতে হচ্ছে, আর কিছু তো করার নাই আমার। কিছুটা বেশি প্রোভাইড করে দিতে হচ্ছে, কারণ নাম্বার 3 এর থেকে ছোট রেইনফোর্সমেন্ট তো বাজারে নাই। সেজন্যই নাম্বার 3 প্রোভাইড করলাম। তো নাম্বার 3 কয়টা প্রোভাইড করতে হবে? একটা। কোন পজিশনে? কোন পজিশনে বলো দেখি। কতদূর ডিস্টেন্সের ভিতরে? 26 ইঞ্চের ভিতরে। 26 ইঞ্চের ভিতরে। এখন দেখো এই এটারও 26 ইঞ্চ, এটা থেকে এই টপ থেকে এই টপের ডিস্টেন্স 26 ইঞ্চ। তাহলে আমাকে টপ বারটা এক্সট্রা টপ যেটা আমাদের প্রোভাইড করতে হচ্ছে সেটা কোন জায়গায় প্রোভাইড করতে হবে? Sir, negative Yes. moment. স্ট্রেট বারের উপরে একটা মানে এই 26 ইঞ্চের মাঝখানে, মানে এই জায়গায়। তাহলে এই জায়গায় থাকা মানে এটা আসলে কোন জায়গায় পড়তেছে? তো চিন্তা করে দেখো। স্ট্রেট বারের ঠিক উপরে। বুঝতেছো কিনা দেখ। বুঝতে পারছো? জি স্যার পজিশনটা কিন্তু একটু তোমাকে ভিজুয়ালাইজ করতে হচ্ছে। এইভাবে করে থাকে দেখো। এই নাম্বার 1 এটা হচ্ছে স্ট্রেট বার, তারপর ক্র্যাঙ্ক বার ছিল, স্ট্রেট বার ক্র্যাঙ্ক বার স্ট্রেট বার ক্র্যাঙ্ক বার। ওই এক্সট্রা টপটা ইউজ করা হয়েছে দেখো একদম স্ট্রেট বারের ঠিক উপরে, স্ট্রেট বারের ঠিক উপরে। এইভাবে করে প্রোভাইড করা হয়েছে হয় আর কি, যদি এক্সট্রা টপ দরকার হয়। এইবার নেগেটিভ মোমেন্ট একটার জন্য বের করছে 0.13 এর জন্য। নেগেটিভ মোমেন্ট আর কয়টা আছে? 0.13 এর জন্য বের করা হয়েছে, 0.16 আছে, আবার 0.25 আছে। এই দুইটার জন্য একইভাবে ক্যালকুলেট করা হয়েছে। 0.16 এর জন্য ক্যালকুলেট করা হয়েছে, 0.25 এর জন্য ক্যালকুলেট করা হয়েছে। এই ফিগারটা কিন্তু তোমাদের দেওয়ার দরকার নাই, এটা আমি তোমাদের বেসিকের জন্য বোঝানোর জন্য দিচ্ছি। ল্যাব রিপোর্টে দরকার নাই আর কি। ল্যাব রিপোর্টে তোমাদের আমি বলছি যেগুলোতে এক্সাম্পল লেখা আছে ওগুলো দিবা, মানে ওই টাইপের জিনিস তোমাদের করসপন্ডিং ডাটার জন্য যেটা আসে সেটা। এবং দেখো আগের ফিগারটাও তো স্যার দিতে বোধহয় মানা করলেন। কোনটা? স্যার আগেরটা যেহেতু শুধু ক্র্যাঙ্ক বার আর স্ট্রেট বার ছিল। না ওইটাও লাগবে না, এগুলো তো তোমাদের বেসিক বোঝার জন্য। তোমাকে মেইন ড্রয়িং এ গিয়ে এগুলো করতে হবে। মেইন ড্রয়িং মানে একদম লাস্টে যে ড্রয়িংটা
যেমন এখানে তো এক্সাম্পল লিখা নাই, দেখো যেগুলোতে এক্সাম্পল লেখা আছে সেগুলোই খালি ল্যাব রিপোর্ট হিসেবে দিবা। বুঝতে পারছো? যেমন এটাতে এক্সাম্পল লেখা আছে এটা দিবা, এটাতে লেখা আছে এগুলো দিবা। এগুলো তো কোডের জিনিস, এগুলো কোডের মানে তোমাদের বোঝার জন্য দেয়া হয়েছে বা মনে রাখার জন্য। আচ্ছা স্যার গেল। আমরা হ্যাঁ বলো। স্যার একটা এক্সট্রা টপ দিলাম না এই যে লাস্টে এসে। হুম। এখন স্যার যদি মনে করেন ভ্যালুটা স্যার আমার 1.1 হয়েছিল তখন স্যার রাউন্ডিং করে কততে 2 তে নিয়ে নিতাম। অবশ্যই 2 তে যেতে হবে, আপার রাউন্ডিং অবশ্যই। তাহলে স্যার একটু বেশি হয়ে গেল না? 1.1 তো স্যার 1 এর কাছাকাছি। যেমন আমি বলি তোমাকে এটা করতে হবে যাতে অতিরিক্ত বেশিও না হয়, আবার বেশি না দিয়ে পারা যাচ্ছে না, যদি এরকম হয় তাহলে বেশিটাই প্রোভাইড করতে হবে। যেমন এক্সাম্পল স্বরূপ বলি আমি, ধরো আসলো কত তোমার 0.18 ইঞ্চ স্কয়ার এক্সট্রা দিতে হচ্ছে, তাহলে তুমি নাম্বার 3 ইউজ করলে কয়টা দিতে হয়? আর দুটা। হ্যাঁ হ্যালো, হ্যালো, কি বলতেছিল? নাম্বার 3 ইউজ করলে? স্যার নাম্বার 3 ইউজ এটাই করলে তো দুটা দেওয়া লাগবে। নাম্বার 3 ইউজ করলে 2টা দেয়া লাগতেছে। 2টা দেয়া মানে এরিয়া কত ইউজ করতেছি আমি? একটার এরিয়া তো 0.11, 0.22 ইউজ করতেছি। আর যদি আমি নাম্বার 4 ইউজ করি তাহলে কয়টা ইউজ করতে হচ্ছে? স্যার একটা। একটা ইউজ করতে হচ্ছে, তখন এরিয়া কত প্রোভাইড করতেছে? 0.2। তাহলে যেটাই ইউজ করি না কেন আমি, দুইটাতেই কিন্তু আমি বেশি প্রোভাইড করতেছি। এইবার আমাকে বলো কোনটা ইউজ করা আমার জন্য সেফ, ইকোনমির দিক থেকে, সবকিছুর দিক থেকে? নাম্বার 4। 4 নাম্বার স্যার। 4 নাম্বার। অবশ্যই নাম্বার 4। এইভাবে করে চিন্তা করতে হবে তোমার, মানে তোমাকে বেশি তো প্রোভাইড করতেই হবে। যেমন এখানে যে 0.02 পরিমাণ আমি বেশি প্রোভাইড করতেছি, আমি এটা ইউজ করলেও 0.02 পরিমাণ বেশি ইউজ করতেছি। এটা কিন্তু কোনোভাবেই আর কমাইতে পারতেছি না আমি, তাহলে তার কিছু করার নেই। কারণ নাম্বার 3 আর নাম্বার 4 এর মাঝামাঝি কোনো তো রেইনফোর্সমেন্ট নাই। 3.5 বা 3.6 এই ধরনের তো কোনো রেইনফোর্সমেন্ট নাই। তো সেজন্যই আমাদের এই দুইটার ইউজ করতে হচ্ছে, এবং এই দুইটার মধ্যে যেটা ইকোনমির দিক থেকে ওকে, স্ট্রেংথের দিক থেকে ওকে, ওইটাই ইউজ করতে হচ্ছে, কিছু করার নেই। বুঝছো তোমার যে কোয়ারিটা ছিল? ইয়েস স্যার। ওকে, এই সেভাবেই দেখো এখানে কিন্তু নাম্বার 4 এ চলে যাওয়া হয়েছে। দেখো 0.15 আসছিল, তো আমি যদি দুইটা দিই তাহলে 0.22 ইউজ করতে হচ্ছে নাম্বার 3 ইউজ করলে। 0.22 কিন্তু 0.07 বেশি ইউজ করা হইলো। আর যদি একটা দিই তাহলে নাম্বার 4 দিই তাহলে 0.05 ইউজ করা হইলো। অতএব এটা বেশি সেফ আমাদের জন্য। বুঝতে পারছো? এইভাবে করে। এটা তো একই ধরনের। এটাতে দেখো নাম্বার 3 ইউজ করলে কয়টা ইউজ করতে হয়? 4টা ইউজ করতে হয়। আর যদি নাম্বার 4 ইউজ করি 2টা ইউজ করতে হচ্ছে, মানে 0.4 ইউজ করলেই হচ্ছে। কোনটা সেফ? এটা সেফ। অতএব তোমাকে চিন্তা করে দিতে হবে আর কি। কিন্তু পরীক্ষার মধ্যে, মানে আমি পরীক্ষা মানে কি বলতেছি, মানে তোমরা যেগুলো পরীক্ষা দিচ্ছ, তো পরীক্ষার ক্ষেত্রে আসলে স্ট্রেংথের দিক থেকে ওকে থাকলেই তোমরা ফুল মার্কস পাবা। ইকোনমিটা মেইন ফ্যাক্টর না, কিন্তু রিয়েল লাইফে কিন্তু ইকোনমিটাও ফ্যাক্টর। সেজন্যই তোমাদের আমি দুইটাই দেখাই দিলাম আর কি। মানে রিয়েল লাইফে তো তোমাদের যখন করতে যাবে তখন কিন্তু ইকোনমিটাও দেখতে হবে। আর পরীক্ষার ক্ষেত্রে সময় কম থাকে হিসেবে অনেক সময় ইকোনমিক চিন্তাটা করতে গেলে দেখা যাচ্ছে যে তোমাদের আরো বেশি সময় লাগতেছে। সেজন্য আমরা এটা কিছুটা হইলেও কনসিডার করি, মানে ইকোনমিক দিক থেকে সেফ না থাকলেও আমরা ফুল মার্কস দিয়ে দিই, কিন্তু স্ট্রেংথের দিক থেকে অবশ্যই
ঠিক থাকতে হবে, মানে আগে টিকে থাকতে হবে। বাট রিয়েল লাইফে কিন্তু দুইটা জিনিসই দেখতে হয়। ওকে, এবার হচ্ছে লঙ্গার ডিরেকশনে। লঙ্গার ডিরেকশনে হচ্ছে মিনিমাম রেইনফোর্সমেন্টটা সব দিক থেকেই তো প্রোভাইড করতে হবে, মিনিমাম রেইনফোর্সমেন্টটা। তো সেই মিনিমাম রেইনফোর্সমেন্টটা দেওয়া হইলো 8.25 থেকে, যেটা কিভাবে ছিল, মিনিমাম রেইনফোর্সমেন্ট কত ছিল, 1.5 ছিল লঙ্গার ডিরেকশন, আর ম্যাক্সিমাম রেইনফোর্সমেন্ট কত ছিল? ম্যাক্সিমাম 5T or রেইনফোর্সমেন্ট 18 inch. 5T আর 18 ইঞ্চ। তাহলে 5T করলে কত আসে? 5 into 5.5 27.5 inch. 27.5 আর 18 ইঞ্চ কোনটা ছোট? Sir, 18 inch. 18 ইঞ্চ, সেজন্য 18 ইঞ্চ নেওয়া হয়েছে। এখন আমি তোমাদের আরেকটা জিনিস বলি, যেমন ধরো maximum spacing for longer direction and shorter direction is the same. এটা কোন জায়গায় বলা আছে, ধরো maximum spacing for longer direction and shorter direction is the same, ঠিক আছে? তারপরে তোমাকে লোড ক্যালকুলেট করতে বলা হইলো, কিভাবে করবা বলো দেখি, স্টেপটা একটু চিন্তা করে দেখো। আচ্ছা, আমি সেটার আগে কোয়েশ্চেনটা আগে এটা ছিল আমাদের টেম্পারেচার সিঙ্কেসের জন্য রেইনফোর্সমেন্ট, এবং সেটার জন্য নাম্বার 3 ধরে করলাম। নাম্বার 3 ধরে করলে আমাদের 10 ইঞ্চ আছে, 10 ইঞ্চটাই লিমিটের ভিতরেই আছে, অতএব ওকে আছে, অতএব ওইটাই দিয়ে দিলাম। এটা কিন্তু ক্র্যাঙ্ক বার না, ক্র্যাঙ্ক বার হচ্ছে মেইন রেইনফোর্সমেন্টে হয়, শর্টার ডিরেকশনে হয়, এটা লঙ্গার ডিরেকশনে নরমাল রেইনফোর্সমেন্টে প্রোভাইড করা হয়। এখন এটা বুঝতে পারছো কিনা দেখো। আমি বললাম কি তোমরা একটু লিখে রাখো, ম্যাক্সিমাম স্পেসিং ফর লঙ্গার ডিরেকশন এন্ড শর্টার ডিরেকশন is the same. In what condition they will be same, অথবা these values will be the same. কোন দুইটা ভ্যালু সেম হবে, কোন কন্ডিশনে, কোন দুইটা ভ্যালুর কথা বলতেছে? ম্যাক্সিমাম স্পেসিং ইন লঙ্গার ডিরেকশন এন্ড শর্টার ডিরেকশন উইল বি দ্য সেম। আমি আনসার বলে দিই, দেখো তোমরা, একটা হচ্ছে 3T এবং 18 ইঞ্চ, দুইটার মধ্যে যেটা ছোট, ঠিক আছে? তারপর হচ্ছে 5T এবং 18 ইঞ্চ, দুইটার মধ্যে যেটা ছোট। এইটা থেকেও সলিউশন করে পাইলা ধরো 18 ইঞ্চ ম্যাক্সিমাম স্পেসিং, এটা থেকে সলিউশন করো পাইলা 18 ইঞ্চ। কিভাবে হইতে পারে বলো দেখি? টি এর ভ্যালু কত হইলে সম্ভব? 6 বা 6 এর বেশি। 6 বা 6 এর বেশি। এবং তোমাকে বলছে কি, যে ভ্যালুটা অ্যালাউয়েবল পাবা সেটা এজিউম করে টি এর মিনিমাম ভ্যালুটা ধরে তোমাকে ক্যালকুলেট করতে বলছে। তাহলে টি এর ভ্যালু কত হবে? 6 বা 6 এর বেশি পাইছে, তো তোমাকে তো মিনিমাম ধরে করতে বলছে, তাহলে কত ধরে করবা? Sir, 6 inch. 6 ইঞ্চ ধরে করবা। এই ধরনের সামান্য সামান্য ট্রিক্স কিন্তু থাকবে ফাইনাল পরীক্ষায়। যদিও আমার আসলে ফাইনাল পরীক্ষা নিয়ে আলোচনা করার কথা না, কিন্তু দেখা যায় তোমাদের সমস্যা হয় কি, ফাইনাল পরীক্ষায় এই টাইপের জিনিস প্রতিবারেই আসে, যেই কোয়েশ্চেন করুক না কেন উনি করে, আলটিমেটলি দেখা যায় তোমরা কেউ এগুলো আনসার করতে পারো না, এই টাইপের ট্রিক্স রিলেটেড যেগুলো থাকে। সেজন্যই আমি তোমাদের সামান্য আইডিয়া দেওয়ার ট্রাই করতেছি। তো গতবারও আমি সামান্য আইডিয়া দিছিলাম, কিন্তু তারা ওইটাকে নিতে পারে নাই আর কি। নিতে পারে নাই মানে অনেকে বলছে যে এগুলো আলোচনা করা ঠিক হয় নাই ওদের ক্লাসে। সেজন্য আমি আসলে আলোচনা না করতে চাইছিলাম তোমাদের ক্লাসে, তবুও যেহেতু সামনে আসছে, আমি কিন্তু অনেকগুলো আলোচনা করি নাই প্রথমের দিকে। তো প্রথমের দিক থেকেই কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। আচ্ছা, গেল। এবার আসছে একটা অপশনেই বাকি, সেটা হচ্ছে ডিটেইলিং। ডিটেইলিংটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আমি বারবার করে বলতেছি ডিটেইলিংটা মোস্ট ইম্পর্টেন্ট।
ডিটেইলিং এ যদি ভুল হয় তাহলে কিন্তু মার্ক কমবে। আমি বারবার করে বলতেছি ডিটেইলিং, আমি প্রথম ক্লাসেও বলে আসছি, ডিটেইলিং হইতে হবে একদম ক্লিয়ার। দরকার হলে তোমরা A4 পেজে দাও। তোমরা অনেকে হচ্ছে ডিজাইন প্যাডে লিখতেছো যে গাঢ় ডিজাইন প্যাডটা ইউজ করতেছো। এটা কিন্তু একটা হালকা ডিজাইন প্যাড আছে। তোমাদের যদি ডিজাইন প্যাড পাইতে প্রবলেম হয়, হালকাটা দরকার হলে A4 পেজে দাও। অন্ততপক্ষে ডিটেইলিংটা যাতে ক্লিয়ার থাকে। ডিটেইলিংটা তোমাদের ক্লিয়ার কাট স্ট্রেট লাইন থাকতে হবে। মানে ফিগার যাতে দেখলে বোঝা যায় তুমি ওটার উপর যত্ন করছো, যত্ন করে রাখছো। সোজা কথা। ইফোর্ট দিছো। সোজা কথা। তোমরা যদি ইফোর্ট দাও, তোমাদের ড্রয়িং দেখে যদি মনে হয় তোমরা এফোর্ট দিছো, তোমাদের মার্ক এমনিতেই দেওয়া হবে। কারণ কষ্টের তো একটা ভ্যালু আছে। ঠিক আছে? জিনিসটা একটু মাথায় রাখবা। এইবার হচ্ছে আমি জিনিসটা বলি। দেখো এখানে ক্র্যাঙ্ক বার ইউজ হয়েছে, টপ থেকে এভাবে নিচে নেমে গিয়ে উপরে উঠছে, পজিটিভ মোমেন্ট আবার নিচে নামছে, আবার উপরে উঠছে, আবার নিচে নামবে, এই ধরনের করে করে যাবে। আর স্ট্রেট বার যেটা সেটা তো বটমেই থাকবে, আর এক্সট্রা টপটা এক্সট্রা টপের মতো থাকবে। এখন এখানে দেখো একটু, এখানে যে এই পাশে ক্র্যাঙ্ক বারটা এসে নিচের দিকে নামলো, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে নামে জানো তোমরা? এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অথবা 135 ডিগ্রি অ্যাঙ্গেলে। এটা হচ্ছে 135, এটা হচ্ছে 45। তারপরে এটা নামার পরে এই ফেস থেকে ডিসটেন্স হবে L/7। L মানে কোনটা? ক্লিয়ার ডিসটেন্স নাকি সেন্টার টু সেন্টার ডিসটেন্স? ক্লিয়ার ডিসটেন্স ক্লিয়ার ডিসটেন্স। এটা কিন্তু কোডে এই ছবিটাই আঁকা আছে। এটা কিন্তু তোমাদের নিলসনের বই থেকেই নেয়া। তাহলে এই L1/7 হবে এটা। তারপরে এখানে এটা 0 ইঞ্চ মানে কি বুঝাইছে বলো দেখি, আমরা জানো কিনা দেখি। স্যার দুইটা একই লাইনে অবস্থিত। দুইটা একই হ্যাঁ, লাইনে, হ্যাঁ, straight একটার line। পিছনে একটা আছে। তো আমরা আসলে এই পাশ থেকে দেখলে একটাই দেখার কথা, কিন্তু এখানে দুইটা বোঝানোর জন্য একটার উপরে একটা আছে। আসলে কিন্তু উপরে না, এটা একটার পিছনে আরেকটা। বুঝতে পারছো? আচ্ছা গেল। অনেক সময় কিন্তু উপরে বা নিচেও থাকে, তোমরা বিমের ক্ষেত্রে দেখছো। বিমের ক্ষেত্রে অনেক সময় এ ধরনের রিইনফোর্সমেন্ট দেখছো না? এইখানে 3টা, তারপরে এইখানে 2টা, এই ধরনের রিইনফোর্সমেন্টও জি স্যার, দেখছো না? জি এটা স্যার। কিন্তু ডাবল লেয়ার, এটা কিন্তু উপরে ইউজ হয়েছে, কিন্তু এখানেরটা কিন্তু উপরে না। তো সে উপরে আঁকছে কিন্তু উপরে না, এটা বোঝানোর জন্য 0 ইঞ্চ লিখে দিছে। অতএব তোমাদের যদি এ ধরনের থাকে তোমরা এই ধরনের লিখে দিতে পারো। তারপরে হচ্ছে এই ক্র্যাঙ্ক বারটা এত দূর আসার পরে আবার উপরে উঠছে, তাহলে কত দূর আসার পরে উপরে ওঠা শুরু করবে? উপরে ওঠা শুরু করবে সেটা হচ্ছে L/4। এই ডিসটেন্সটা হবে L/4। এইখানেই লেখা আছে সব। এবং এলটা হবে তুমি যে প্যানেলটা নিয়ে কাজ করতেছো সে প্যানেলের এল। যখন তুমি এই প্যানেলে চলে আসবে তখন এই প্যানেলের এল নিয়ে কাজ করতে হবে। যেমন যেমন দেখো এটা L2 নিয়ে কাজ করছে, এবং সেই L2টা কত, একইভাবে এটা L/4, এটাও L/4। যদি এক প্রান্ত থেকে শুরু হয় তাহলে কিন্তু L/7, কারণ এটা কিন্তু বাম পাশে কন্টিনিউ করে নাই স্ল্যাবটা, সেজন্য L/7। আর এটার বাম পাশে কন্টিনিউ করছিল, সেজন্য এটা কিন্তু L/4। অতএব কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস সেটার উপরও ডিপেন্ড করে। আর এক্সট্রা টপ যেগুলো প্রোভাইড করা হয় সেটা জেনারেলি ফেস থেকে L/3 পর্যন্ত করা হয়। যেমন এই পাশে হইলে L1/3 আর এই পাশে হইলে L2/3, কারণ এটা এই প্যানেলে চলে আসছে। তাহলে রিয়েল লাইফে যদি এটা ধরো 6 ফিট ধরো, কথার কথা, আর এটা ধরো 9 ফিট, তাহলে এই ভ্যালুটা কত আসবে, এই ভ্যালুটা কত আসবে? দুইটাই কিন্তু L/3। কত আসবে? 2 inch 3 inch কত আসবে একটু বলো। 2 আর 3। এটা 2 ফিট আসবে, এটা 3 ফিট আসবে। তোমাদের অবশ্যই ইঞ্চেই লিখতে হবে, অতএব ইঞ্চে কনভার্ট করে লিখবা আর কি। এত ফিট এত ইঞ্চ এইভাবে করে লিখবা, আমি দেখাবো কিছুক্ষণ পরে। এই এক্সট্রা টপটা হচ্ছে L/3, এদিকে ক্র্যাঙ্ক বারটা হচ্ছে L/4। এই ধরনের জিনিসগুলো। আর যদি আমি স্ট্রেট বার ইউজ করতাম ক্র্যাঙ্ক বার ইউজ না করে, তাহলে ওই এক্সট্রা টপ হইলে L/3 একই ধরনেরই,
কিন্তু এক্সট্রা বটম হচ্ছে L/8 আগে কেটে দিতে হবে, এদিকেও L/8 আগে কেটে দিতে হবে। আর যদি এক্সটার্নাল হয় মানে ডিসকন্টিনিউয়াস হয় তাহলে কিন্তু পুরাটা টেনে দেওয়া হয়, L/8 আর কাটা হয় না এটাকে, এই জায়গায় কাটা হয় নাই দেখো এক্সট্রা বটমটা, কিন্তু এই জায়গায় কাটা হয়েছে কারণ ডান পাশে কন্টিনিউ করছে, মানে কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস এর একটা ইফেক্ট থাকে। তোমাদের এটা আপাতত না ইয়ে করলেও হবে, কিন্তু বুঝার জন্য বুঝে রাখবা অবশ্যই। তোমরা কিন্তু এটা দিয়েই করবা, ক্র্যাঙ্ক বাদ দিয়ে। নিচেরটা বুঝলাম না স্যার, ডিফারেন্ট হলো কেন খেয়াল করতে পারিনি। যেমন এটা L/7, এটা L/4 হইলো কেন? দুইটার বাম পাশে দুই প্যানেলে কি বলছিলাম? কারণ এটাতে স্ল্যাবটা বামে ডিসকন্টিনিউয়াস আর এটাতে স্ল্যাবটা এখনো কন্টিনিউ করতেছিল। একই কারণে এখানে স্ল্যাবটা ছিল ডিসকন্টিনিউয়াস, সেজন্য তোমাকে এখানে পুরাটা টেনে দেওয়া হয়, কাট করা হয় না, কাট অফ করা হয় না বটম, এক্সট্রা বটম বারটা। কিন্তু এটাতে দেখো কাট অফ করা হয়েছে কারণ এটা বাম পাশে স্ল্যাবটা কন্টিনিউ করছে। একইভাবে এটাতে কাট অফ করা হয়েছে কেন? কারণ ডান পাশে স্ল্যাবটা কন্টিনিউ করছে। মানে কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস তার উপরে কাট অফ করা হবে কি হবে না এটা ডিপেন্ড করে। বুঝতে পারছো এখন? তার মানে স্যার মানে ক্র্যাঙ্ক বার না থাকলে নিচেরটার মতো করে করবো, ডিজাইন করবো। ক্র্যাঙ্ক বার যদি, এটা তো ডিজাইন তোমার উপর। যেমন আমি যখন এটা প্রোভাইড করছি পজিটিভ মোমেন্ট, এখানে তো তুমি চাইলে ক্র্যাঙ্ক বার নাও দিতে পারতো, বাট আমি তোমাদেরকে করাচ্ছি কি বিমের অঙ্কটা ক্র্যাঙ্ক বার ছাড়া করাবো, বিমের প্রবলেম যেটা বিম ডিজাইনটা, আর স্ল্যাবের প্রবলেমটা ক্র্যাঙ্ক বার সহ করাবো। মানে আমি চাচ্ছি তোমাদের দুইটা প্রসেসেই ইউজ করাটা শিখো আর কি। তো দুইটা তো একই ইয়েতে করতে পারতেছি না, অতএব একটাতে একটা করে ইউজ করতেছি। স্ল্যাবে আমরা স্ট্রেট বার ইউজ করব, সরি স্ল্যাবে বলতেছি, বিমে আমরা স্ট্রেট বার ইউজ করব, আর স্ল্যাবে আমরা ক্র্যাঙ্ক বার ইউজ করতেছি। যে কোনো ভাবে ডিজাইন করা যায়, তবে বাংলাদেশের পার্সপেক্টিভে ক্র্যাঙ্ক বারটা বেশি ইউজ হয় এবং ক্র্যাঙ্ক বার সুবিধাজনক বেশি ইকোনমির দিক থেকে, স্ট্রেংথের দিক থেকেও। আচ্ছা গেল। এইবার এই ড্রয়িংটা আসো, প্ল্যানের ড্রয়িং। এটা তোমরা কি করবা বলি, এটা হচ্ছে তোমাদের প্রথমে যে ড্রয়িংটা দেখাইছিলাম, মানে এটা না আসলে, এই ড্রয়িংটার উপরেই আঁকবা। এই ড্রয়িংটা প্রিন্ট করে নিয়ে এটার উপরেই তোমরা ওই ড্রয়িংটা, ওই ডিটেলিংটা আঁকবা আর কি প্ল্যানের। নতুন করে এটা আবার আঁকার দরকার নেই, মানে এই ছবিটা আবার নতুন করে আঁকার দরকার নেই, এইটার উপরেই সবকিছু এঁকে দিবে। এখন কিভাবে আঁকতে হবে সেটা বলি। শর্ট ডিরেকশনে দেখো, এটা ছিল স্ট্রেট বার, এটা ছিল শর্ট ডিরেকশন, এবং এটা ক্যান্টিলিভার ছিল বলে কন্টিনিউ হয় নাই। কেন হয় নাই বলছিলাম মনে আছে কিনা দেখো, এটা কিন্তু বটম বার ছিল। বটম বারে ক্যান্টিলিভার পোর্শনে যেহেতু পজিটিভ মোমেন্ট নাই, সেজন্য আমি স্ট্রেট বারটা আর কন্টিনিউ করি নাই। এরপরে দেখো ক্র্যাঙ্ক বারটা কোন জায়গায় উপরে কোন জায়গায় নিচে হচ্ছে দেখো, সাপোর্ট যে জায়গায় সে জায়গায় উপরে, তারপরে মাঝামাঝি পজিশনে এসে নিচে নেমে গেছে, তারপরে আবার সাপোর্টের জায়গায় উপরে উঠে গেছে, আবার মাঝামাঝি পজিশনে নিচে, তারপরে সাপোর্টের জায়গায় উপরে উঠে পুরোটা ক্যান্টিলিভার, আর নিচে নামে নাই সেজন্য। বুঝতে পারছো এত দূর? জি স্যার। অনেকে কি করে এই ইয়েটা দেয়, ক্র্যাঙ্ক বারটা দেয় এরকম, সরি মানে কেন উপরে তুলতেছে কেন নিচে নামাচ্ছে কোনো ঠিক ঠিকানা নাই, এ ধরনের করে দেয়। অতএব তারা কিন্তু এই ডিটেইলিং এ সরাসরি জিরো। অতএব এগুলো কিন্তু বুঝে ইউজ করবা। আমি ফাইনাল পরীক্ষায়ও এই ধরনের খাতা পাইছি, মানে যে কিছুই না বুঝে এমনি এলোমেলো করে সাপ এঁকে দিছে। এটা কিন্তু বুঝে বুঝে দিবা। তারপরে এই জায়গায় একটা এক্সট্রা টপ ছিল, এই জায়গায় একটা এক্সট্রা টপ ছিল, এই জায়গায় দুইটা এক্সট্রা টপ ছিল আমাদের, সেটাই আমি প্রোভাইড করছি অলরেডি। এবং দেখো এইখানে এই ডিসটেন্সটা কত হয় জেনারেলি মনে আছে? এক্সট্রা টপটা কত দূর পর্যন্ত এক্সটেন্ডেড থাকে? L/4 L/4 ছিল।
L/3 ছিল সরি স্যার L/3 L/3 তাহলে L/3 আর এই পাশে কত দূর হবে বলো দেখি কিছুক্ষণ আগে বলছি আমি কন্টিনিউয়াস হইলে কন্টিনিউয়াস না হইলে কি ধরনের হবে L/7 এখানে যেহেতু কন্টিনিউয়াস হয় নাই পুরাটা জুড়ে দিয়ে দিতে হবে এক্সট্রা টপ বা এক্সট্রা বটম কাট অফ করা যাবে না এটা কিন্তু স্ট্রেট বারের ক্ষেত্রেই বলছিলাম এই দেখো কার্সরটা দেখতে পারতেছি না। এখানে কাট অফ করা হয় নাই এখানে কাট অফ করা হয় নাই কেন কারণ বাম পাশে কন্টিনিউয়াস ছিল না তো এখানেও এটা কাট অফ করতে পারবে না কারণ এটার ডান পাশে আর কন্টিনিউয়াস নাই নেগেটিভ মোমেন্টের জন্য এত দূরে এসে শেষ এজন্য পুরোটাই দিয়ে দিতে হবে এখানে কিন্তু L/3 তে কাট অফ স্যার করে এই নাই ছবিটা একটু স্যার আরেকবার একটু বলুন স্যার এই যে এখানে কাট এই অফ করে নাই আর কি L/3 তে কাট অফ করে নাই এখানে এটা পুরোটা জুড়েই দিয়ে দিছে কারণ পুরোটাই তো ক্যান্টিলিভার পোরশনে তো নেগেটিভ মোমেন্ট দরকার আছে সেজন্য নেগেটিভ মোমেন্ট পুরোটাই নেগেটিভ রেইনফোর্সমেন্ট পুরোটাই দিয়ে দিছে L/3 তে কাট অফ করে নাই এটাই বলতেছে তারপরে দেখো টি এর ভ্যালুটা কত ছিল 5.5 ইঞ্চ ছিল এটা একটা বক্সের মধ্যে দিয়ে দিতে হয় এইবার আসো আমরা লিজেন্ডের মাধ্যমে প্রকাশ করি লিজেন্ড মানে হচ্ছে সামথিং প্রতীক দিয়ে প্রকাশ করা এটা দেখো ফার্স্টে স্ট্রেট বার এবং ক্র্যাঙ্ক বার জেনারেলি একসাথে একটা অ্যালফাবেট দিয়ে দেখানো হলো এটা হচ্ছে এ অ্যালফাবেট দিয়ে তাহলে এ অ্যালফাবেটের মিনিংটা কি এই দেখো এখানে কিন্তু কোনটাকে বোঝানো হয়েছে সেটা কিন্তু একটা বোল্ড করে দেওয়া হয়েছে এই জায়গায় তাহলে এ অ্যালফাবেটের মানে বোঝানো হচ্ছে স্ট্রেট বার এবং ক্র্যাঙ্ককে বোঝানো হয়েছে দেখো নাম্বার 4 @13 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টারনেটিভলি ক্র্যাঙ্ক তাহলে এ অ্যালফাবেটের ডেজিগনেশন আমি ক্লিয়ার করলাম বি অ্যালফাবেট দিয়ে কোনটাকে বোঝানো হয়েছে বলো দেখি 1 number 3 extra top between crank এটা bar. এটা আর কি কয়টা এখানে একটা এবং সেই একটাটা কোনটা ছিল নাম্বার 3 ছিল নাকি নাম্বার 4 ছিল এই পজিশনে দেখো বাম Number 3 বাম পাশের পজিশন দেখে আসি আমি এই 0.13 এর জন্য যেটা তাহলে 0.13 এর জন্য কত পাইছিলাম কয়টা পাইছিলাম একটা number একটা 3 নাম্বার 3 সেজন্যই কিন্তু একটা নাম্বার 3 এই আঁকা হয়েছে এবং সেই একটা নাম্বার 3 এই এখানে লেখা হয়েছে বিটুইন দ্য ক্র্যাঙ্ক বারের মধ্যে তারপরে এইখানে পাইছিলাম নাম্বার 1 নাম্বার 4 এক্সট্রা টপ বার আর এখানে পাইছিলাম 2 নাম্বার 4 এক্সট্রা টপ বার সেগুলোই লেখা হয়েছে তারপরে এগুলো গেল শর্ট ডিরেকশনের সবগুলো এবার হচ্ছে লং ডিরেকশনে আমাকে কোন রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে এখানে এই লং ডিরেকশনে টেম্পারেচার সিঙ্কেজটা প্রোভাইড করতে হবে সেটা চাইলে টপেও ইউজ করা যায় বটমে ইউজ করা যায় সেটার পজিশনটা ম্যান্ডেটরি না পজিশন যে কোনো জায়গায় হইতে পারবে তোমার সুবিধা অনুযায়ী এবং সেটার স্পেসিং কত হইতে হবে নাম্বার 3 @10 ইঞ্চি সেন্টার টু সেন্টার সেটা লং ডিরেকশনের জন্য বের করছিলাম এই নাম্বার 3 @10 ইঞ্চি সেন্টার টু সেন্টার বুঝতে স্যার পারছো সেটা তো শর্ট ডিরেকশন রডের উপরে ইউজ করি তাই না? লং এটা শর্ট ডিরেকশন রডগুলি ডিরেকশনের উপরেও হইতে পারে নিচেও হইতে পারে আমি আসতেছি বটম রেইনফোর্সমেন্টের ক্ষেত্রে উপরে হবে আর টপ রেইনফোর্সমেন্টের ক্ষেত্রে নিচে হবে মানে আউটার সারফেসের দিকে থাকবে মেইন রেইনফোর্সমেন্ট গুলো জি স্যার বুঝতে পারছি। যেমন আমরা অলওয়েজ বলার সময় বলি কিন্তু টপ রেইনফোর্সমেন্ট অলওয়েজ নিচে থাকবে সরি মেইন রেইনফোর্সমেন্ট অলওয়েজ নিচে থাকবে আসলে কিন্তু নিচে না পজিটিভ মোমেন্টের জন্য মেইন রেইনফোর্সমেন্ট নিচে থাকবে নেগেটিভ রেইনফোর্সমেন্টের জন্য মেইন রেইনফোর্সমেন্ট আবার উপরে থাকবে মানে টেম্পারেচার সিঙ্কেজের তুলনায় যেমন এটাতে আসি দেখো এই পাশে ওয়াল ছিল এই পাশে বিম ছিল পাশে ওয়াল ছিল ক্যান্টিলিভার ছিল বাকিটা এটা মেইন রেইনফোর্সমেন্ট ছিল এটা কোত্থেকে পাইছি কত বাই L/7 ছিল এটা মানে ক্র্যাঙ্ক হয়ে এখানে নামলে এই ডিসটেন্সটা হবে L/7 L এর ভ্যালু ছিল এত ইঞ্চ এটাকে ফিটে নিয়ে গেছি L/7 করলে এই ভ্যালুটা আসে তোমরা একটু মিলাই নিও এগুলো আর এটা কত এক্সট্রা টপ এটা কত L/3 না এক্সট্রা টপ L/3 না নাকি অন্য কিছু কার্সরটা দেখা যাচ্ছে না।
এক্সট্রা টপ L/10 নাকি L/ কত সেটা তো তোমরা কোডেই পড়ে আসছো। L/3 দেখো এই L/4 এই বাম পাশে কিন্তু ডিসকন্টিনিউয়াস হইলে কিন্তু L/4, এই দেখো এখানেই আছে। এটা কিন্তু এখানে নাই, কারণ এখানে এক্সট্রা টপ দেয়ই নাই। এই L/4 এক্সট্রা টপ এটা হলো L/3, কন্টিনিউয়াস হইলে L/3 আর ডিসকন্টিনিউয়াস হইলে L/4। তাহলে এটা কিন্তু L/4 থেকে বের করছে 2 ইঞ্চ 2 ফিট 10 ইঞ্চ, ওটা থেকে দেখতে পারবে L এর ভ্যালু হচ্ছে এটা। তারপরে হচ্ছে এটা হচ্ছে L/ কত 4, এই দেখো L/4 আর L/4 সেম ভ্যালু আসছে 2 ফিট 10 ইঞ্চ। আর এটা হচ্ছে L/3, এটাও L/3 কারণ দুই পাশের L কিন্তু সেম, সেজন্য সেম ভ্যালু। এটাও L/3 আর এই পাশে আর কাট অফ করা হয়নি। আর এই পাশে হচ্ছে 2 ফিট 10 ইঞ্চ মানে L/4, এটাও L/4। মানে যেগুলো যেভাবে বের করা সেভাবে বের করে, যেভাবে লিখতে হবে ডেজিগনেশন গুলো এইভাবে দেয়া হয়েছে। যেমন এই ডেজিগনেশনে এই জায়গায় দেখো, এই জায়গায় যে সার্কেলটা করা হয়েছে সে জায়গায় কি মেইন রিইনফোর্সমেন্ট নাকি ক্র্যাঙ্ক বার দুইটাই আছে? মানে ক্র্যাঙ্ক বার এবং স্ট্রেট বার কি দুইটাই আছে নাকি শুধু একটা? এই সার্কেলটাতে এখানে একটা ছোট সার্কেল লিখে দেখানো হয়েছে, দেখো ক্র্যাঙ্ক স্ট্রেট দুটোই আছে। শেষের জন্যই দেখো নাম্বার 4 এট দ্য রেট 13 ইন সেন্টার টু সেন্টার অল্টারনেটিভলি ক্র্যাঙ্ক, মানে এখানে ক্র্যাঙ্ক বারও আছে স্ট্রেট বারও আছে, সেই জিনিসটাই লেখা হয়। তারপরে এখানে এখানে কি আছে? এখানে কি ক্র্যাঙ্ক বার আছে নাকি শুধু এক্সট্রা টপ বারটা? শুধু এক্সট্রা টপ এক্সট্রা টপ কয়টা ইউজ হয়েছিল? এই জায়গায় মোমেন্ট বেশি ছিল কিন্তু এই জায়গায় দুটা। দুইটা ইউজ হয়েছিল, সেই দুইটা লেখা হয়েছে। এই জায়গায় হচ্ছে একটা 1 নাম্বার 4 আর এই জায়গায় একটা 1 নাম্বার 3। সেই আর হচ্ছে টেম্পারেচার সিঙ্কেজ গুলো হচ্ছে নাম্বার 3 এট দ্য রেট 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার, আর কিছুই নেই। এখন দেখো আমি এইভাবে বসাই যাচ্ছিলাম, মানে বটমের রেইনফোর্সমেন্টটা বসাই যাচ্ছি, মানে টপ সরি মেইন রেইনফোর্সমেন্টের উপরে এভাবে এভাবে বসাই যাইতে 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 এখানে কার সাথে বাঁধবো পাচ্ছি না, সেজন্য এটাকে উপরে দিলাম। উপরে দিলে আমার কুনা দিয়ে বলো বা বাইন্ডিং দিয়ে বলো, বাইন্ডিং প্লাস্টিক কিছু পাওয়া যায়, সেগুলো দিয়ে ইজিলি বাইন্ডিং করা যায়, সেজন্য উপরে প্রোভাইড করে দিলাম। এখন দেখো এই যে উপরে প্রোভাইড করলাম, তাহলে এখানে কোন রেইনফোর্সমেন্ট নিচে? মেইন রেইনফোর্সমেন্ট নাকি টেম্পারেচার সিঙ্কেজ রেইনফোর্সমেন্ট? এই পজিশন কোনটা নিচে? তোমরা একজনে মনে হয় বলতেছো কিন্তু কিছু শোনা যাচ্ছে না। টেম্পারেচার টেম্পারেচারটা নিচে। তো সোজা কথা তোমরা মনে রাখবা যে আউটার সারফেসে মেইন রেইনফোর্সমেন্ট থাকবে, মানে এই স্ল্যাবের আউটার সারফেসে। যেমন এটার আউটার সারফেস হচ্ছে এই পাশে উপরের দিকে, তাহলে উপরে মেইন রেইনফোর্সমেন্ট। আর এটার আউটার সারফেস হচ্ছে নিচের দিকে, সেজন্য নিচে মেইন রেইনফোর্সমেন্ট। তাহলে মেইন রেইনফোর্সমেন্ট কিন্তু অলওয়েজ দূরের সাইডে থাকবে, মানে সেন্টার লাইন থেকে দূরে থাকবে এটা টপ আর বটম দুটার ক্ষেত্রেই। দুইটার ক্ষেত্রে। এটা গেল 1-1 সেকশন। এই দেখো এখানে কিন্তু 1-1 সেকশন দেখানো হয়েছে। এবার রাখবো 2-2 সেকশন। তাহলে 2-2 সেকশনে গিয়ে মেইন রেইনফোর্সমেন্ট কিন্তু একই ধরনেরই, যদি নিচে থাকে নিচে থাকবে আর যদি উপরে থাকে উপরের দিকে থাকবে। এই দেখো এইখানে দেখো, এখানে যে সেকশনটা নেওয়া হয়েছে সেটা দেখাই আমি। এখানে 2-2 সেকশনটা কোন জায়গায় নেওয়া হয়েছে? 2-2 সেকশন এই জায়গায় নেওয়া হয়েছে। এই জায়গায় মানে কি ক্র্যাঙ্ক বারও নিচে, স্ট্রেট বারও নিচে, দুইটাই নিচে না? দেখো তো এই যে 2-2 সেকশন কাটা হয়েছে, স্ট্রেট বারটা অলওয়েজ এই নিচে, ক্র্যাঙ্ক বারটা কোন জায়গায়? নিচে। নিচেই। এই জায়গায় কাটলে কিন্তু ক্র্যাঙ্ক বার উপরে হয়ে যেত। তাহলে দেখো এই এটা এটা কি? এটা কোন বার? এখানে যেটা স্ট্রেট লাইন দেখতেছো সেটা কি বার বলো দেখি? এটা কি টেম্পারেচার সিঙ্কেজের জন্য পাইছো যেটা সেটা নাকি টেম্পারেচার শ্রিঙ্কেজ। টেম্পারেচার সিঙ্কেজের জন্য? আর অল্টারনেটিভলি এটা স্ট্রেট বার, এটা ক্র্যাঙ্ক বার, এটা স্ট্রেট বার, এটা ক্র্যাঙ্ক বার। এই সার্কেল গুলো হচ্ছে স্ট্রেট বার আর ক্র্যাঙ্ক বার। এগুলো বটমে ইউজ হয়েছে বলে দেখো একদম নিচে ইউজ হয়েছে, এগুলো কিন্তু মেইন রেইনফোর্সমেন্ট। আর যদি টপ ইউজ হইতো একদম টপ ইউজ হইতো। বুঝতে পারছো?
এই সেজন্যই দেখো এটা স্ট্রেট বারও হইতে পারে, ক্র্যাঙ্ক বারও হইতে পারে, কোনটা আমি জানি না এখন। সেজন্যই দুইটাই লিখে দেওয়া হয়েছে, স্ট্রেট বারও হইতে পারে, ক্র্যাঙ্ক বারও হইতে পারে, এগুলো অল্টারনেটিভলি বসানো আছে। আর এই স্ট্রেট বারটাই হচ্ছে নাম্বার 3 at the rate 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এবং এটা সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হচ্ছে 27 ফিট আমার ড্রয়িং এর জন্য। কিভাবে পাইছিলাম? এখান থেকে এত দূর পর্যন্ত এই ডিস্টেন্সটা কত ছিল আমাদের? আমরা মেইন ড্রয়িং একটু সরি, মেইন ড্রয়িংটা তো পরের দিকে আছেই। এই দেখো মেইন ড্রয়িং হচ্ছে 2.25 এ, 2.25 এ মানে 27 ফিট ছিল, বুঝছো? এখান থেকে পাইলাম। এই আমাদের এই এত দূরে হচ্ছে টোটাল ডিজাইন। স্যার সেকশন 2টা তো স্যার আমরা ক্র্যাঙ্ক বার যেখানে টপ ওখানে নিলে কি প্রবলেম হতো? ওখানে হইলে একটা নিচে একটা উপরে প্রোভাইড করতে হইতো, মানে এটা নিচে এটা উপরে, ট্যাঙ্ক বারটা উপরে, জি এটা স্যার। নিচে এটা উপরে। তাতে সেকশন নেওয়ার সময়ও তোমাদের একটু চিন্তা করে নিতে হবে আর কি, যাতে তোমাদের আঁকার সুবিধা হয়। জি স্যার। ঠিক আছে? স্যার এটা 28 নাম্বার পেজে যাওয়া যাবে? যাবে না কেন? অবশ্যই যাবে, বলো। স্যার এটা তো এই এক্সট্রা টপটার জন্য আমরা আবার নিচে চিত্রটা ইউজ করছি, তাই না? এক্সট্রা টপের জন্য আসলে নিচের চিত্র ইউজ করছি, কারণ হচ্ছে এইখানে এক্সট্রা টপের জন্য ভ্যালুটা আমাদের দেয়া নাই এই জায়গায়। স্যার একটা চিত্র ইউজ করতে পারতাম না এখানে, দুইটা নয় চিত্র। সেটাই তো বললাম, এইখানে এক্সট্রা টপের ডাইমেনশনটা কত দিতে হবে সেই ভ্যালুটা আমাদের দেয়া নাই। সেজন্যই আমাদের দেখলাম কি, দেখো আগে আমাদের দেখতে হবে দুইটা লজিক্যালি মিলে কিনা। এখানে এক্সট্রা টপের ভ্যালু কত? L/3। এখানেও কি সেটা সেম? জি স্যার, সেম। এখানে সেম, এখানেও সেম। তাহলে বোঝা যাচ্ছে আসলে এক্সট্রা টপের ক্ষেত্রে দুইটাই সেম। আর এখানে তো এক্সট্রা বটম ইউজই হয় না, অতএব বটম কম্পারিজন করতেই পারতেছি না আমরা। এখানে তো ক্র্যাঙ্ক বার ইউজ হয়েছে, বটম বার এক্সট্রা বটম ইউজ হয় না। দেখতেছি যেহেতু ক্র্যাঙ্ক বার সরি এক্সট্রা টপের জন্য দুইটাই সেম, যেহেতু এটাতে ভ্যালু পাই নাই সেজন্য আমি এটার ভ্যালুটা নিছি। পাই নাই বলে নিছি, যদি এটাতেই পেয়ে যেতাম তাহলে তো এই ফিগারে আমি আসতামই না। বুঝো নাই? জি স্যার। স্যার তাহলে এই ল্যাব রিপোর্টে আমাদের শুধুমাত্র একটা সফট কপি করা লাগবে। সফট কপি মানে? সফট কপি বলতে স্যার এই যে নাই একটাই তো এই ইয়া করা লাগবে, ড্র করা লাগবে পাওয়ার হ্যাঁ, পয়েন্ট। মানে ড্র তোমরা হাতেই করো। ওটা আপনি না বললেন প্রিন্ট দিয়ে হাতে করতে। প্রিন্ট দিয়ে হাতেই করতে বললাম তো। এইটা প্রিন্ট করে এইটার উপর হাতে করবা, এইটার উপরেই করে দিবা, ঠিক আছে? এবং লিজেন্ড গুলো এই পাশে লিখে দিবা আর কি। স্যার এখানে প্রিন্ট করাটা আবার ঝামেলা স্যার। প্রিন্ট করা ঝামেলা হইলে তোমরা একে করো ফুলটা। প্রিন্ট করে তারপর হাতে করলে সুবিধা হবে বেশি। মানে যার যেটা সুবিধা হয় যেভাবে জমা দিতে পারো। তোমরা যদি নিজেরা এঁকে দিতে চাও তাহলে তো আরো ভালো, এটা রিপ্রেজেন্টেশন তো আরো ভালো হয়। তবে সেটার জন্য মার্ক ইনক্রিজ বা ডিক্রিজ করবে না। স্যার কি বললেন মার্কিং? ডিটেইলিংটা আরেকটু বুঝাই দিলে ভালো হইতো স্যার আরেকবার। তোমরা ভিডিও একটু দেখে নিও, ক্লাস কিন্তু শেষের দিকে। তোমরা ভিডিওটা একটু দেখে নাও, যদি কোনো কনফিউশন থাকে আমাকে নক দিও আর কি। আচ্ছা স্যার। আর তাছাড়াও কিন্তু তোমাদের ল্যাব রিপোর্ট করার জন্য যতদূর লাগবে সেটা তো স্যাম্পল হিসেবে আমি দিয়েই দিছি। আর হচ্ছে তোমাদের এই ক্লাস হচ্ছে মূলত এত দূরে। এখন আমি তোমাদের